শুরু হচ্ছে আজকের ক্লাস ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ অধ্যায়টি শুরু করার আগেই আমরা একটু চেষ্টা করব এই অধ্যায়টা আমরা কেন পড়ছি, স্পেশালি নিবন্ধন পরীক্ষার জন্য, সেই ব্যাপারটা একটু রিসার্চ আকারে দেখে নেই। নিবন্ধনে এ পর্যন্ত কতগুলো প্রশ্ন আমরা ভয়েস চেঞ্জ থেকে দেখতে পাই। তো চলুন সেই প্রশ্নগুলো আমরা একটু এক নজরে দেখে নেই। অর্থাৎ অধ্যায় ভিত্তিক শিক্ষক নিবন্ধন প্রশ্নসমূহ। আমরা শুধু কোশ্চেনগুলো এখানে দেখব, সলভ করব না। সলভ করব হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের মূল আলোচনায় গিয়ে। তো চলুন দেখে নেই জাস্ট কতগুলো কোশ্চেন এখান থেকে হয়েছে। কোশ্চেন নাম্বার 1 বলছে হোয়াট ক্যান নট বি কিউট মাস্ট বি এন্ডিউড। বুঝতে পারছেন সবাই? হোয়াট ক্যান নট বি কিউট মাস্ট বি এন্ডিউড। একটু মোবাইল দেখি তো লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখেন। তারপরে 2 নম্বর প্রশ্নটা কি আসছে দেখেন। বলছে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। বের করো। 3 নম্বর প্রশ্ন দেখেন, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটিল। এটাকে বলছে মেক ইট প্যাসিভ। 13তম শিক্ষক নিবন্ধনে আসছে এই কোশ্চেনটা। তারপরে দেখেন 4 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে নির্মাণ হয়নি। 4 নম্বর প্রশ্নটা দেখেন। তারপর 5 নম্বর প্রশ্ন দেখেন, দ্য কারেক্ট প্যাসিভ অফ হি স্যাটিসফাইড এভরিবডি। সে প্রত্যেককেই সন্তুষ্ট করলো। সো এইখানে দেখেন স্যাটিসফাইড এটা আসছে কততম নিবন্ধনে? 13তম নিবন্ধনে। অর্থাৎ এইটাও আসছে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে। আমরা জাস্ট কোশ্চেনের রিচার্জটা দেখে নিচ্ছি। 6 নম্বর, দ্য প্যাসিভ অফ প্যানিক সিজড মি। উদাহরণগুলো একটু জাস্ট মাথার মধ্যে কালি দিয়ে নেন যাতে মূল আলোচনায় গেলে আপনি সরাসরি বুঝতে পারেন। 6 নম্বর, তাহলে 6 এর আনসারটা হচ্ছে কোনটা বলেন? 6 এর আনসার 1, আই ওয়াজ সিজড উইথ প্যানিক। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি প্রশ্ন আসছে দেখি। 7 নাম্বারটা, দ্য প্যাসিভ অফ আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। বলেন তো 7 নাম্বারটা কি আনসার হতে পারে? সাত নম্বর প্রশ্নটা দেখেন, দ্য প্যাসিভ অফ আই অ্যাম টু মেক। দ্য প্যাসিভ অফ আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। 7 উত্তরটা হচ্ছে 1 নাম্বার। 7 উত্তর 1। 7টা প্রশ্ন অলরেডি আমরা দেখলাম ভয়েস থেকে। 8তম প্রশ্ন দেখেন, বলছে হু হ্যাজ ব্রোকেন। তার মানে এখানে এইটা আসছে কিসের নিয়ম থেকে? হু হোমের নিয়ম থেকে আসছে এই প্রশ্নটা। আমরা হু হোমের নিয়মটা ভালো করে পড়ব। 9 নম্বর প্রশ্নটা, দ্য প্যাসিভ অফ প্লিজ এন্টার দ্য হাউস বাই দিস গেট। অর্থাৎ এই যে প্লিজ যুক্ত যে শব্দের ভয়েস চেঞ্জ সেইটা কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ মূল ক্লাসে গিয়ে। আমরা জাস্ট গবেষণাটা দেখে নিচ্ছি। 10 নম্বর প্রশ্ন। এই হচ্ছে মোট 10টা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভয়েস চেঞ্জ থেকে এ পর্যন্ত আমরা শিক্ষক নিবন্ধনে, প্রভাষকে অথবা অন্যান্য জায়গাতে মোট কয়টা প্রশ্ন পাই? 10টা প্রশ্ন পাই। সো এই 10টা প্রশ্নকে ঘিরে আমাদের পুরো আলোচনাটাই বোঝা যাবে। ওকে। হাবিবুর রহমান বলেছেন শব্দ নাই, শব্দ আছে। ওকে, তাহলে আমরা এই 10টা প্রশ্নের আলোকে আজকের পুরো ক্লাসটাকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রবেশ করি ধীরে ধীরে পরবর্তী পার্টে। অর্থাৎ এখন রুলস বাই রুলস আলোচনা করব। ভয়েস চেঞ্জ। জাফর বলেছেন লেখা ক্লিয়ার না। দেখি কোথায় বুঝতে পারছো? পানি দিও, চলে গেল। পানি আনো। লেখা আজকে যেমনটা বোঝা যাচ্ছে আপনাদেরকে এইভাবেই ক্লাস চালাতে হবে। আচ্ছা চলবে, যা বোঝা যাচ্ছে সমস্যা নয়। ক্লিয়ার আছে তো লেখা? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে শুধু একটা মিস রিকল দিলেন কেন? ওকে, ভয়েস চেঞ্জ। তাহলে আমরা আলোচনা যাব এখন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অধ্যায় শুরু করার আগে আমরা ভয়েসের মূল কিছু বিষয় আছে সেইগুলো একটু দেখে নেব। তারপর রুলস বাই রুলস আলোচনা করব। প্রথমে ভয়েস চেঞ্জ কাকে বলে, ইহা কত প্রকার, কি কি, এইটা কোনো প্রশ্ন না। ভয়েস চেঞ্জ হচ্ছে বাক্যের ধরন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্যে রূপান্তর করা।
অর্থাৎ সক্রিয় থেকে নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্ট কখনো অ্যাক্টিভ অবস্থায় থাকবে, কখনো প্যাসিভ অবস্থায় থাকবে, অর্থাৎ সেন্টেন্সের কর্ম পরিবর্তন করে, অর্থাৎ সাবজেক্ট কর্তা এবং কর্মের স্থান পরিবর্তন করে আমাদের যে বাক্যের রূপান্তর, সেগুলোই হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এগুলো না পড়লেও হয়। এখন আপনাদেরকে আমি যে ট্রিক্সটা দেখাবো, প্রথমে আরেকটা কথা বলি নেই, ভয়েস চেঞ্জে না হলেও এই পর্যন্ত আমরা বিভিন্ন বই ঘেটে ঘেটে যদি দেখি তাহলে 40+ রুলস আছে, 40টার উপরে রুলস আছে। সো আমার নিবন্ধন পরীক্ষার জন্য 40টা রুলস আমাকে পড়তে হবে না, আমাকে পড়তে হবে মোটামুটি 30 রুলস। তো 30টা রুলসও কি আমাদের একদিনে ক্লিয়ার করা সম্ভব? সম্ভব না। এই জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এমন কিছু ট্রিক্সের আলোচনা আছে, যে আলোচনার মাধ্যমে দেখা গেছে আপনার একটা আলোচনাতে 10টা নিয়ম কাভার হচ্ছে। সো এইরকম অনেকগুলো রুলস আছে যেগুলো একটা আলোচনা করলে 5টা নিয়ম কাভার হবে। এই জন্য আপনাকে মনোযোগী হতে হবে ওইভাবে, যাতে করে কোনো রুলস আপনার ছাড়া না পড়ে, অর্থাৎ আপনি যেন সবগুলো রুলসই হাতে পান বা পড়তে পারেন। এই জন্য শুরুর বেসিকটা আপনাকে একটু ভালো করে বোঝার জন্য অনুরোধ জানানো হলো। ওকে, প্রথমেই দেখেন বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই 3 ধরনের সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করব। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এই 3 ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করব। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে কিছু স্টেপ ফলো করব। পরীক্ষার হলে আমাদের যে সমস্যাটা হয়, অনেকে আছে যে ভয়েস চেঞ্জ সমাধানের ক্ষেত্রে অনেক কিছু দেখে, তো সেই ক্ষেত্রে তার সময় বেশি লাগে। সো আমরা একই সাথে দেখব যে সময় লাগবে কম, এই টাইপের কিছু সিস্টেম আছে। এজন্য আপনাদেরকে ফলো করতে হবে মোট 3টা স্টেপ। স্টেপ 1 হচ্ছে টেন্স তথা ফাইনাইট ভার্বের পরিবর্তন, স্টেপ 2 হচ্ছে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন, স্টেপ 3 হচ্ছে অবজেক্টের সামনে প্রিপোজিশনের ব্যবহার। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মোটামুটি এই 3টা বিষয় আমাকে সবচেয়ে ভালোভাবে ফলো রাখতে হবে। 3টা বিষয় কি কি? 1 নম্বর হচ্ছে টেন্স বা ফাইনাইট ভার্বের পরিবর্তন, অর্থাৎ টেন্স অংশের পরিবর্তন। 2 নম্বর হচ্ছে অবজেক্ট সাবজেক্টের পরিবর্তন, আর একটা হচ্ছে কি অবজেক্টের সামনে প্রিপোজিশনের ব্যবহার। ক্লিয়ার? এই হলো ভয়েসের 3টা মূল বিষয়। এখন এই 3টা মূল বিষয়কে আমরা কিভাবে কাজে লাগাবো সেইখানে যদি একটু যাই, খেয়াল করেন। ফার্স্ট স্টেপের ডিটেইলসটা এখানে আছে, আমরা জাস্ট এখানে এক পলকে আপনাকে দেখাচ্ছি, কিন্তু এই স্টেপগুলো আমাদের আবার ধারাবাহিকভাবে একটার পর একটা কিন্তু আলোচনা আছে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে, প্রথমে আমরা যে কোনো ভয়েস চেঞ্জ আসলে প্রথমে চেষ্টা করব ভয়েস চেঞ্জের বা বাক্যের ভার্বের যে পজিশনটা, সেই ভার্বের পজিশনটাতে এগুলো হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ আর এইগুলো হচ্ছে প্যাসিভ গ্রুপ। অর্থাৎ অ্যাক্টিভ থাকলে আপনাকে প্যাসিভ এইরকম খুঁজতে হবে, আর প্যাসিভে এরকম থাকলে অ্যাক্টিভে এরকম খুঁজতে হবে। অর্থাৎ আমি যদি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যদি অ্যাক্টিভে আপনি V1 পান, তাহলে প্যাসিভে আপনি কি খুঁজবেন? এম ইজ আর প্লাস V3। 3টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হবে এইটা। আপনি দেখবেন 80% কোশ্চেন এই ফার্স্ট স্টেপের মাধ্যমে আপনি অপশন থেকে উত্তর পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা এমসিকিউ চয়েস রিটেন না, সেহেতু আমরা একটু চুরি বুদ্ধি তো কাজে লাগাতেই পারি, বা চুরি বুদ্ধি না বলি, এটাকে ট্রিক্স বলি বা টিপস বলি। সেই টিপসটাকে কাজে লাগাবো ইনশাল্লাহ। বেশ কিছু রোমান্টিক আপনি পাবেন, যে বিষয়গুলো দিয়ে আপনি সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবেন। তাহলে ফার্স্ট স্টেপে দেখেন টেন্স পরিবর্তন, বিভিন্ন টেন্সের মাধ্যমে এগুলো বিভিন্ন টেন্স হয়ে এগুলো চেঞ্জ করতে হয়। ফার্স্ট স্টেপের এগুলো পরিবর্তন আমরা সরাসরি দেখব। এরপর আসি সেকেন্ড স্টেপে কি পরিবর্তনের কথা বলছি। আচ্ছা, সেকেন্ড স্টেপে দিচ্ছি হচ্ছে অবজেক্ট সাবজেক্টের পরিবর্তন। অবজেক্ট সাবজেক্টের পরিবর্তন, এই যে আই থাকলে অবজেক্ট মি হয়, আবার মি পরিবর্তন হয়ে সাবজেক্ট আই হয়, এরকম। উই থেকে আস হয়, হি থেকে হিম হয়, আবার হিম থেকে হি হয়, সি থেকে হার হয়, হার থেকে সি হয়, এরকম। ইউ থেকে ইউ থেকে ইউ, ইট থেকে ছোট হাতের আইটি, এটা একটু পার্থক্য খেয়াল রাখবেন। ছোট হাতের আইটি এইটা হচ্ছে অবজেক্ট, আর বড় হাতের আইটি এটা হলো সাবজেক্ট। দে থাকলে দেম হয়। এই যে সাবজেক্টের রূপান্তর, আর যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে ওই নাউনটাই অবজেক্টের পরিবর্তনে নাউন হয়, অর্থাৎ নাউন থেকে নাউন হয়। এরকম বিষয়গুলো অনেক সময় থাকে, যেমন সাবজেক্ট যদি আলিম থাকে তাহলে অবজেক্টে গিয়ে কিন্তু সে আলিমই হয়। সো এরকম নাউনের ক্ষেত্রে নাউনই থাকে, আর প্রোনাউনগুলো শুধুমাত্র রূপগত পরিবর্তন আসে। ঠিক আছে? সো এই হলো আপনাদের দ্বিতীয় স্টেপের কাজ। তাহলে আমরা প্রথম স্টেপে দেখব সেটা ভার পরিবর্তন করা আছে কিনা, আর দ্বিতীয় স্টেপে দেখব সাবজেক্ট অবজেক্ট এইগুলো রূপান্তর বা পরিবর্তন করা আছে কিনা। ওকে, এবার দেখি তৃতীয় স্টেপ কি আছে। তৃতীয় স্টেপে বলছি টেন্স অনুসারে বাই, টু, ইন, উইথ, অন, অ্যাট ইত্যাদি প্রিপোজিশন বসানো। অর্থাৎ
টেন্স না, শুধু অবজেক্টের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রিপোজিশন। তাহলে থার্ড স্টেপে আমরা কাজ করব কি নিয়ে? প্রিপোজিশন নিয়ে খুঁজবো। তাহলে প্রিপোজিশন খোঁজার বিষয়টা কিন্তু থার্ড স্টেপে। তো 3টা স্টেপ আমাদেরকে মনে রাখতে হবে। এই 3টা স্টেপকে ঘিরে আমরা যে কোনো কোশ্চেন সমাধান করব। তাহলে 3টা স্টেপ আমি একটু নিচে আপনাদেরকে যদি হিন্টস দেই, হিন্টসটা হচ্ছে প্রথমত ভার্বের পরিবর্তন, দ্বিতীয়ত দেখব হচ্ছে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন, তৃতীয়ত দেখব হচ্ছে প্রেপোজিশন বসানো আছে কিনা, প্রেপোজিশন বসানো আছে কিনা। এই 3টা স্টেপ ফলো করে আমরা সকল ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবো। ওকে, তো চলুন আমরা আরেকটু অ্যাডভান্সে চলে যাই। এটা দেখে একদম বেসিকে আমরা 10 মিনিট শেষ করে ফেললাম। এখন চলে যাব পার্ট বাই পার্ট আলোচনায়। ওকে, প্রথমেই দেখব প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনিট টেন্স। দেখেন 3টা রুলস কিন্তু একসাথে আনছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট। 3 ধরনের ইনডেফিনিট টেন্সে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এই যে এইটা হলো ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপটা একটু দেখেন, 3 ধরনের ভয়েসের ফার্স্ট স্টেপটা দেখেন। স্টেপ 1 দেখেন। স্টেপ 1-এ আমরা কি ব্যবহার করব? স্টেপ 1-এ আমরা বলছি যে 3 ধরনের টেন্স। এইটা হলো সকল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই 3টা হলো সকল পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, আর এইটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই 3 ধরনের টেন্সের ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব? আপনাকে এই 4টা যদি মুখস্থ করাতে পারি তাহলে আপনাদের জন্য এখানকার সব ভয়েস ইজি হয়ে যাবে। যদি অ্যাক্টিভ ভয়েসে আমরা V1 দেখি, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্যাসিভে আমরা কি খুঁজবো? অ্যাম, ইজ, আর প্লাস V3 খুঁজবো। জাস্ট খুব সহজ কথা। অ্যাম, ইজ, আর কখন? অ্যাম, ইজ, আর হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে, কখনো অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। সাবজেক্ট আই হলে অ্যাম, হি হলে ইজ, দে হলে আর, এরকম। এটা হলো প্যাসিভের ক্ষেত্রে এরকম খুঁজবো। তাহলে অ্যাম, ইজ, আর প্লাস V3। সকল প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি যে V3 হয়, সকল প্যাসিভের ক্ষেত্রে কি হয়? V3 হয়। আচ্ছা, এরপরে কি বলা আছে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে আপনার যদি একা একা থাকে, এইগুলোর পরে কোনো V3 নাই, তাহলে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভালো করে বুঝবেন। সেক্ষেত্রেও আমরা কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম, ইজ, আর প্লাস V3, আর এই V3টা হবে মূলত হ্যাড। কেন হ্যাড? কারণ এই যে হ্যাজ যখন মেইন ভার্ব, এই মেইন ভার্বের V3 হয় আমরা জানি হলো হ্যাড। পরেরটা দেখেন, ডু নট, ডাজ নট প্লাস V1। তার মানে ইনডেফিনিট টেন্সের যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে জাস্ট অ্যাম, ইজ, আর এর পরে একটা অতিরিক্ত কি বসবে? নট বসবে। এখানে আর কোনো সমস্যা নাই। তার মানে আমরা বুঝে নিলাম ফার্স্ট স্টেপের কাজ হবে টেন্স পরিবর্তন। তো ডু নট, ডাজ নট প্লাস V1 প্রেজেন্ট ইনডেফিনিট, এভাবে থাকলে অ্যাম, ইজ, আর এর সাথে নট প্লাস V3। ওকে, কোন V3? এই যে V1টা থাকবে, এই V1 এর V3, অর্থাৎ এইটা হলো অ্যাক্টিভের স্টেপ আর এইটা হলো প্যাসিভের স্টেপ। এরপর আসেন পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে V2 থাকলে আমরা কি দিয়ে করব? অজয়ের প্লাস V3। ভালো করে বুঝেন, অজয়ের কিন্তু নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসের ইসে থাকে, বাট এইখানে পাস্ট কন্টিনিউয়াসের হতে হলে তো ভার্বের সাথে আইএনজি হতে হয়। তাহলে আমরা খেয়াল রাখবো যে অজয়ের পরে V3, এর মানে এটা হলো প্যাসিভ ভয়েস। কার প্যাসিভ? অ্যাক্টিভে হলো V2 ছিল। এখন দেখেন, হ্যাড যখন একা একা কোনো সেন্টেন্সে থাকে তখন হ্যাড হচ্ছে V2, আর এই V2-র প্যাসিভ হলো অজয়ের প্লাস V3। তার পরেরটা হচ্ছে ডিড নট প্লাস V1। সো ডিড নটের সাথে V1 থাকলে আমরা বুঝবো হচ্ছে অজয়ের নট প্লাস V3। শ্যাল, উইল প্লাস V1 থাকলে আমরা আনসার করব শ্যাল বা উইলের সাথে B প্লাস V3। ওকে, এই হলো ফার্স্ট স্টেপের সবগুলো কাজ। আর সেকেন্ড স্টেপ হলো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন দেখব, থার্ড স্টেপ হলো প্রিপোজিশন দেখব। তার মানে আমরা উত্তর খোঁজার ক্ষেত্রে 3টা স্টেপকে ফলো করব। ওকে, 2-1 বলতেছেন নেটের প্রবলেম হচ্ছে। খাদিজা আক্তার, মাসুদ রানা, এটা কি অনেকেরই হচ্ছে নাকি দেখেন তো? মোবাইলটা একটু ভালো করে দেখো সব সময়। সামনে চালায় রাখো। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এখন কিছু উদাহরণে চলে যাই। হ্যাঁ,
কোশ্চেন নাম্বার 1 বলেন 1 নাম্বার প্রশ্নটা কি आंसर হবে 1 নাম্বার आंसरটা কি হবে বলেন কোশ্চেন নাম্বার 1 এ বলছে যে দ্য কারেক্ট প্যাসিভ উই রিড নোভেল ভালো করে বুঝতে হবে উই রিড নোভেল এখন রিড এটা আছে কিসে বলেন তো রিড আছে হচ্ছে V1 এ তাই না রিড হচ্ছে V1 তাহলে আমরা বলছিলাম 1 নাম্বার স্টেপ হচ্ছে ভার্বের পরিবর্তন স্টেপ 1 কি ভার্বের পরিবর্তন সো V1 থাকলে আমরা প্যাসিভে কি খুঁজবো মনে আছে প্যাসিভে খুঁজবো হচ্ছে am is are plus V3 সো এই তিনটার মধ্যে যে কোনো একটা তো দেখেন তো কোথায় am is are plus V3 আছে am is are plus V3 am is are plus V3 আছে কোন কোন অপশনে যে অপশনে নাই সেটা বাদ যেমন ডি নাম্বার হবে না কারণ এখানে আর এর পরে বিং আছে আমার তো লাগবে am is are এর পরে সরাসরি V3 বাকি তিনটার মধ্যে থেকে আমাদের উত্তর হবে এখন আসেন তিনটার মধ্যে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে কোনটায় এইখানে সাবজেক্ট অবজেক্ট ছিল নোভেলস তো নোভেলস সবগুলোতেই আসছে খুবই ভালো সো নোভেলস যদি সবগুলোতে আসে এখন দেখেন নোভেলসের সাথে আর হয় নাকি ইজ হয় নোভেলসের সাথে আর হয় নোভেলস যেহেতু প্লুরালে আছে তাহলে আর হলে আনসার হবে বি এবং সি এর মধ্যে তাই না তো বি এবং সি এর মধ্যে যদি হয় তাহলে এখন অবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা এখানে ছিল উই উই পরিবর্তন হয়ে এখানে হবে আস তো উই পরিবর্তন অবজেক্ট হয়ে আস তার মানে হচ্ছে আনসার হলো বি নাম্বার ঠিক আছে আনসার বি ওকে আনসার বি হ্যাঁ একটু কষ্ট করে দেখেন যাদের নেট প্রবলেম আমাদের এখানে তেমন প্রবলেম হচ্ছে না তাহলে ক্লিয়ার তাহলে আমরা প্রথমেই চেষ্টা করব যে হচ্ছে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়েছে কিনা সেইটা দেখা ঠিক আছে তারপরে পরিবর্তন করব হচ্ছে আপনার প্রথমে দেখব ভার্বের পরিবর্তন পরে দেখব সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন 2 নাম্বার প্রশ্নটা সলভ করেন 2 নাম্বার নোবডি ট্রাস্ট এ ট্রেইটর নোবডি ট্রাস্ট এ ট্রেইটর কি হবে বলেন দুই নাম্বার প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ভয়েস নোবডি ট্রাস্ট ভালো করে বুঝেন এইখানে বলছে ট্রাস্ট তাই না ট্রাস্ট শব্দটা হচ্ছে V1 সো আমরা V1 থাকলে প্যাসিভে কি খুঁজবো মনে আছে জাস্ট ওইটুকু আপনাকে মনে করতে হবে V1 থাকলে প্যাসিভে খুঁজবো am is are plus V3 সো am is are plus V3 কোথায় আছে am is are plus V3 এইখানে নট আসছে হবে না কারণ বাক্যটা নেগেটিভ ছিল না এই যে is plus V3 একটা সেন্টেন্সই আছে কিন্তু সো আনসার তো এই নাম্বারই হবে একটা সেন্টেন্সেই শুধুমাত্র কি আছে ইজ আছে আরগুলোতে আছে নাই এখন সমস্যা হলো এখানে নট হবে কি হবে না এইটা নিয়ে একটা কনফিউশন চলে আসছে মূল প্রশ্নটা কিন্তু এখানে নোবডি দিয়েছিল সমস্যাটা তো এখানেই মূল প্রশ্নটা ছিল নোবডি দিয়ে তাহলে আমার এখানে নট আসবে ট্রাস্টেড হবে বাট এই যে বাই এনিবডি শব্দটা এখানে হলো একটু চেঞ্জ আসছে সো এইটা একটু এক্সেপশনাল দিকে আনসার করতে হবে আনসার হচ্ছে বি নাম্বার আনসার বি কেন বি হলো ভালো করে বুঝেন বি নাম্বার হওয়ার কারণ কি বি নাম্বারের কারণ কি বি নাম্বার হওয়ার কারণ হচ্ছে এখানে এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড এখানে এনিবডি আছে তাই না এই যে নোবডি চেঞ্জ হয়ে এনিবডি হলো আর নোবডির যে নট সেটা চলে গেল এই যে এখানে নট হিসাবে এখানে নট চলে আসলো তাহলে এই ট্রেইটর ইজ নট একটু চেঞ্জ করে ঘুরিয়ে ব্যতিক্রম আকারে কোশ্চেনটা কিন্তু দিয়েছে ঠিক আছে বাই প্লাস অবজেক্ট ওই যে বি নাম্বারে আছে হাসানুর রহমান ইনু তাহলে আর আনসারটা এই নাম্বার হচ্ছে না কারণ এই নাম্বারে অবজেক্টের ইউজেস হয়নি ওকে পরেরটায় যাচ্ছি পরের কোশ্চেন 3 নাম্বার দ্য কারেক্ট প্যাসিভ অফ অল হিজ স্টুডেন্টস লাইক হিম এটা বলেন 3 নাম্বার প্রশ্নটা অল হিজ স্টুডেন্টস লাইক হিম এখানে বলছে কি লাইক শব্দটা হচ্ছে এখানকার ভার্ব আর সাবজেক্ট হচ্ছে অল হিজ স্টুডেন্ট তাহলে আমরা প্রথমেই বলছি ভয়েসের ক্ষেত্রে কি খুঁজবো ভার্বের পজিশনটা খুঁজবো কারণ স্টেপ হচ্ছে 3টা এটা হলো স্টেপ 1 এটা হলো স্টেপ 2 এটা হলো স্টেপ 3 তাহলে আমরা বেশিরভাগ প্রশ্ন দেখবো যে স্টেপ 1 দিয়েই কিন্তু উত্তর বেশিরভাগ কমপ্লিট হবে সো এখানে বলছে লাইক শব্দটা আছে লাইক মানে কি V1 সো V1 আছে মানে প্যাসিভে কি খুঁজবেন am is are plus V3 সো দেখেন তো am is are plus V3 কয়টা অপশনে আছে ভেরি স্পেশাল ট্রিক্স কিন্তু am is are plus V3 এই যে is plus V3 একটাই আছে is plus V3 একটাই আছে ডি নাম্বারে is V3 আছে কিন্তু মাঝখানে বিং আসছে তো আমাদের তো বিং আসার কোনো সুযোগ নাই সরাসরি বলছি V1 থাকলে প্যাসিভে কি খুঁজবো am is are plus V3 সো আমি ওই চারটার দিকে বারবার মনে রাখতেছি এই যে চারটা আপনাদের আরেকবার দেখাই এই যে এই চারটা
দেখেন এই চিত্রটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে ঝটপট উত্তর করতে পারবেন। মানে এইগুলো থাকলে এইগুলো খুঁজতে হবে, সোজা কথা হচ্ছে এইটা। আচ্ছা, তো পরের আরেকটা প্রশ্নে যাচ্ছি আমরা। এই প্রশ্নটা আরেকটা প্রশ্নে যাই, এই প্রশ্নটাতে এটা তো অলরেডি আমরা এরকম একটা কোশ্চেন সলভ করছি, তাও করেন। বলেন, বলছে অল হিজ পিপলস লাইক হিম, অল হিজ পিপলস লাইক হিম। এইখানে দেখেন আবারও এই বাক্যের সাবজেক্টটাকে ভি1টাকে লাইক, তো এইখানে যদি লাইক থাকে, লাইক মানে ভি1, আর ভি1কে চেঞ্জ করে আমরা কি খুঁজবো? তার মানে ভার্বের পরিবর্তনটা প্রথমে, ভার্ব মানে টেন্সের কথা বলতেছি, তাহলে এখানে টেন্স বা ভার্বের পরিবর্তন হয় কি হবে? এম ইজ আর প্লাস ভি3। সো 5 নম্বরে এম ইজ আর প্লাস ভি3 কয়টা অপশনে আছে? এম ইজ আর প্লাস ভি3 একটাতে আছে, সেটা হলো এটা। হ্যাঁ, আর এর পরে ভি3 এইটা যদি ব্রডকাস্ট হয়, কিন্তু আমাদের তো মূল ভার্ব এখানে লাইক আছে, তো ব্রডকাস্ট নতুন ভার্ব কেন আনবো? সো আমার লাইক ভার্বটারই ভি3 লাগবে, তার মানে এম ইজ আর প্লাস লাইকড। এই আনসার হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? তাহলে যারা অন্যান্যরা যেমন সকল অপশন নানানভাবে খুঁজবে, আর আমরা সেখানে শর্টকাটে শুধু ফার্স্ট স্টেপ দিয়ে কিন্তু উত্তর পেয়ে যাব। হ্যাঁ, এরপর এখান থেকে সলভ করেন 1 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। একটু অ্যাডভান্স লার্নিং যে কোশ্চেনগুলো ছিল, হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে, এখানে কি আনসার হবে? হি হ্যাজ এ কাউ। বলার চেষ্টা করি। এই প্রশ্নটা আগে বুঝতে হবে যে এখানকার ভার্বকে, আপনি যদি সেন্টেন্সের ভার্ব না চিনেন তাহলে আপনার দ্বারা কিন্তু ভয়েস করা সম্ভব না। যেহেতু আমরা এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন সমাধান করব, এই কারণে আমাদেরকে ভার্ব চেনার নজর দিতে হবে। সো এখানে হ্যাজ আছে, তাই না? হ্যাজ একা একা আছে, আর আমরা বলছিলাম হ্যাজ একা থাকলে এই ক্ষেত্রে প্যাসিভ করার সময় কি হবে? এম ইজ আর, আর এর সাথে হ্যাজের পাস্ট পার্টিসিপল কি হয়? ভি3 হয়। এই হলো অ্যাক্টিভ প্যাসিভের রূপান্তর। তাহলে এম ইজ আর প্লাস ভি3 হ্যাড কয় জায়গায় আছে বলেন? এম ইজ আর প্লাস ভি3 হ্যাড এক জায়গাতে আছে, সো এটাই আনসার, এটাই আনসার। সি আনসার হবে না, এখানে তো এম ইজারের পরে হ্যাড লাগবে, কারণ হ্যাজ শব্দটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। একা একা থাকলে মেইন ভার্ব হিসাবে এটা হলো বেস ফর্ম, এটা আর এখন অক্সিলারি না, এটা মেইন ভার্ব। তাহলে এটা মেইন ভার্ব হ্যাজ, আর হ্যাজের নিজস্ব ভি3 হলো হ্যাড। ক্লিয়ার? এই জন্য আনসারটা হচ্ছে এই নাম্বার। আমি ব্যাখ্যা সহ কিন্তু বলে যাচ্ছি আপনাদেরকে। সো এই অ্যাডভান্স ব্যাপারগুলো পরীক্ষার হলে আসবে আপনাদের। এরপরে 17তম বিসিএসে আসা এই প্রশ্নটা আপনারা একটু সলভ করেন। একটু নেগেটিভ স্টাইলের কোশ্চেন এটা, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ উই ডোন্ট লাইক আইডল পিপল। উই ডোন্ট লাইক, এই যে ডোন্ট লাইক আছে না, দেখেন ডোন্ট লাইক। সো ডু নট লাইক বা ডোন্ট লাইক, এই ডু নট লাইক শব্দটা এখানে নেগেটিভ স্টাইলে আছে। ওকে, থাকলো। আমরা বলছিলাম ডু নট থাকলে আর কোনো পার্থক্য নাই, এইটা হচ্ছে ডু নট ডাজ নট ভি1 থাকলে নিয়মটা হলো এম ইজ আর এর সাথে নট প্লাস ভি3। সো এম ইজ আর নট প্লাস ভি3 এরকম অপশন আছে কয়টা? এম ইজ আর নট প্লাস ভি3, এম ইজ আর নট প্লাস ভি3, এই যে আর নট ভি3 আছে এখানে, এইটা আর নট ভি3 নাই, ভি1 আছে, এটা ভুল। তারপরে এম ইজ আর ভি3 এখানে একটা আছে, এম ইজ আর ভি3 এখানে নাই, তাহলে আনসার বি অথবা সি এর মধ্যে ঘুরবে। এখন বি এবং সি এর মধ্যে আপনারাই বলেন কোনটা সঠিক, বি এবং সি এর মধ্যে। তার মানে আমাদের স্টেপ 1-এ দেখলাম যে ভার্বের পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই দুটোতে সঠিকভাবে। এখন এই দুইটার মধ্যে আবার রাইট আনসার কোনটা, পরের স্টেপ 2-তে দেখবো সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন। তো সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়েছে একমাত্র সঠিকভাবে এখানে, কারণ আমরা জানি অবজেক্টের আগে কি বসাতে হয়, প্রয়োজন অনুযায়ী একটা প্রিপোজিশন বসাতে হয়। সো আনসারটা হচ্ছে সি নাম্বার, 3-এর উত্তর সি। তো আমি কিন্তু কোনো এ প্লাস বি প্লাস সি এরকম সূত্র দিয়ে ভয়েস করাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে কি থাকলে কি খুঁজবেন। এইটা যতক্ষণ পর্যন্ত যারা পারেন তারাও আমার এই সিস্টেমটাকে ফলো করেন, কেননা পরীক্ষার হলে আমাদের সময় খুবই কম থাকে, আর অল্প সময়ের মধ্যে যদি আপনি একটা বেস্ট রেজাল্ট বা বেশি দাগাতে চান তাহলে এই ফর্মুলাটা ইউজ করবেন। ওকে, তাহলে এই প্রথম নিয়মটা শেষ করছি, এখান থেকে আপনাদের পরীক্ষায় আসা এই কোশ্চেনটা সমাধান করব। বলেন কোশ্চেন নাম্বার 8 কি আনসার হবে? এটা আর আমি বলবো না, আপনারা বলেন। মার্জিয়া খাতুন, আরিফ হুসাইন, বিউটি রানী, অনেকেই উত্তর করছেন। সামাদ জাহান, এরপর আছেন কি আব্দুল্লাহ। বলেন 8 নম্বর প্রশ্নটা, দ্য প্যাসিভ অফ হি স্যাটিসফাইড এভরিবডি, সে প্রত্যেককেই সন্তুষ্ট করলো। সো এইখানে কি হবে বলেন, এইখানে কি হবে বলেন? বলছে হি স্যাটিসফাইড এভরিবডি, হি স্যাটিসফাইড, স্যাটিসফাইড আছে না, স্যাটিসফাইড। তো স্যাটিসফাইড এইটা হলো ভি2 নাকি? স্যাটিসফাইড ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স।
তো V2 থাকলে আমরা বলছি প্যাসিভে কি খুঁজবো, ওয়াজ অথবা ওয়ারের সাথে V3 খুঁজবো, ওই যে ভার্বের V2 থাকবে স্যাটিসফাইডের। সো ওয়াজ ওয়ারের সাথে V3 এখানে কয়টা অপশন আছে, অপশন সিতে আছে, অপশন বিতে আছে। তার মানে উত্তর হতে পারবে বি অথবা সি নাম্বার। তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ওয়াজ ওয়ার প্লাস V3। এখন এই দুটোর মধ্যে দ্বিতীয় কাহিনী হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। স্টেপ টু অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে দুটোতেই, এভরিবডি আসছে শেষে ছিল সামনে, দুই জায়গাতেই একই রকম। এখন হলো না, এখন দেখবো স্টেপ 3তে কি সমস্যা হচ্ছে। স্টেপ 3 হচ্ছে এখন প্রিপোজিশন নিয়ে সমস্যা, এখানে বাই এখানে উইথ। এখন নিয়ম হলো স্যাটিসফাই শব্দের সাথে, স্যাটিসফাইয়ের সাথে উইথ বসে, স্যাটিসফাই উইথ সামবডি, স্যাটিসফাই উইথ সামবডি। তাহলে এখানে আনসারটা হচ্ছে সি নাম্বার, সি নাম্বার আনসারটা সি নাম্বার আনসার। ওকে, 8-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। নেক্সট 9 নাম্বার লাগবে না, 10 নাম্বার আমাদের লাগবে না। এই ছিল মোটামুটি ফার্স্ট রুলসটা, অর্থাৎ সকল ইনডেফিনিট টেন্সগুলো আমরা সংক্ষেপে শেষ করলাম। কি এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু একটু স্লোতে আগাচ্ছি যাতে করে পরের দিকে দ্রুত আগাতে পারি। প্রথম দিকে স্লোতে আগাচ্ছি, পরে যেন দ্রুত আপনাদেরকে বুঝিয়ে আগাতে পারি। সামাদ, হাফেজ, কাজলি আক্তার, মাসুম বিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন। ওকে, এবার আমরা দেখব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে হবে, অথবা প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার পারফেক্ট একসাথে 6টা টেন্স কভার করব। জাস্ট একটা পৃষ্ঠার মাধ্যমে 6টা টেন্স কভার হবে। ঠিক আছে, গফুর চৌধুরী আছেন আমাদের সাথে। এই যে ফার্স্ট স্টেপ, সঞ্জিদা আক্তার, রিফা, এখন থেকে শুরু করেন, এইখান থেকে শুরু করেন সঞ্জিদা। ফার্স্ট স্টেপ টেন্স অথবা ফাইনাইট ভার্বের পরিবর্তন। আমরা এখানে মোট 6টা টেন্সের ইউজেস আনছি। 6টা টেন্স কি কি দেখেন, 6টা টেন্স হচ্ছে এখানে দেখেন তো 6টা টেন্স কি কি ইউজেস এনেছি। ফার্স্ট স্টেপে আমরা যদি এম ইজ আর দেখি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হলো অ্যাক্টিভ। এইগুলো সব কি বলেন, এইগুলো হলো অ্যাক্টিভে পাবেন আপনারা, এগুলো অ্যাক্টিভ ভয়েসে পাবেন। এই অ্যাক্টিভে থাকলে আপনারা প্যাসিভে এগুলো খুঁজবেন, প্যাসিভে জন্য এগুলো খুঁজবেন। জাস্ট এই কথাটুকু আপনার মনে রাখলেই হচ্ছে। টেন্সের ভয়েস চেঞ্জ আপনাদের এখান থেকেই শেষ, দুই জায়গাতে পড়লেই হয়ে গেল। দেখেন, আচ্ছা একজন বলছেন যে স্যার উইথ কেন হলো, স্যাটিসফাই, অর্থাৎ স্যাটিসফাই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজেস, কারোর সাথে সন্তুষ্টি হওয়া বোঝাতে স্যাটিসফাইয়ের সাথে উইথ বসে। সো আপনি ভয়েস পারেন কিন্তু প্রিপোজিশন বুঝেন না, তার মানে আপনাকে প্রিপোজিশন অধ্যায়টা ভালো পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়টা জানতে হবে যে স্যাটিসফাইডের সাথে কখন উইথ হয়, বাই হয় না। ঠিক আছে, এরকম লিস্টেড কিছু ভার্ব আছে যেগুলো আমাদের প্রদত্ত শীটের মধ্যে থাকবে। আমরা শীটটা কিন্তু ক্লাসের পরপর দিয়ে দেবো, সেখানেও আপনারা বুঝবেন। ওকে, তাহলে এখানে দেখেন তো, তাহলে আমরা একটু ভালো করে নজর দেই, দ্রুত একটু মুখস্থ করে নেন। অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে অ্যামিজারের সাথে বিং প্লাস ভিতিরি, অর্থাৎ এইখানে যে লিস্টেড আছে এগুলো সব কন্টিনিউয়াস টেন্স। এইটা হলো প্রথম অ্যাক্টিভটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরের অ্যাক্টিভটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তারপরের অ্যাক্টিভটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা দেখেন একটু সবাই। সকল কন্টিনিউয়াসকে প্যাসিভ করার জন্য এখানে আনতে হবে মাঝখানে একটা অতিরিক্ত বিং। মাঝখানে কি আনতে হবে বলেন, মাঝখানে আনবেন বিং। তো মাঝখানে বিং আনলে স্বভাবতই পরের শব্দটা ভিতরি হবে, কারণ সকল প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি হলো শেষ ভার্বের রূপটা হয় হলো ভিতরি। তাহলে সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে অর্থাৎ অক্সিলারি ভার্ব কিন্তু অ্যামিজারই থাকছে, আর মাঝখানে কি যোগ হচ্ছে, এই যে প্লাসের জায়গাতে বিং যোগ হচ্ছে। আর এই যে ভার্ব প্লাস আইএনজিটা থাকবে, সেই ভার্ব প্লাস আইএনজিটা হয়ে যাবে হচ্ছে ভি3 আকারে। ক্লিয়ার, সেই ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে ভি3। বুঝতেছেন তো? আচ্ছা, তারপরে আসি শ্যাল বি বা উইল বি, এরপরে শ্যাল বি বা উইল বির পরে বিং হবে। ঠিক আছে, আর বিং এর পরে হবে ভি3। ঠিক আছে, এরপর তারপর দেখেন এ নাম্বারটা হ্যাভ অথবা হ্যাজের পরে ভি3, ভালো কথা, হ্যাভ হ্যাজের পরে ভি3। আবার দেখেন হ্যাভ হ্যাজের পরে ভি3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মাঝখানে আসছে বিন, এইখানে মাঝখানে আসছে বিন, এইখানে মাঝখানে আসছে বিন। ঠিক আছে, ওকে। এখন দেখেন তার মানে কি, এই তিনটা হলো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সকল পারফেক্টের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, অ্যাক্টিভেও ভি3 থাকে, প্যাসিভেও ভি3 থাকে। আগে স্ট্রাকচারগুলোর দিকে ভালো করে নজর দেন। অ্যাক্টিভেও ভি3, প্যাসিভেও কিন্তু ভি3। আর সকল কন্টিনিউয়াসে অ্যাক্টিভে থাকে আইএনজি যুক্ত, আর প্যাসিভে থাকে সরাসরি ভি3, মাঝখানে সামনে কি আসে, বিং লাগে। ক্লিয়ার? তাহলে আমরা সহজে আরেকবার শর্টকাটে বলি,
যদি অ্যাক্টিভে এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি থাকে প্যাসিভে খুঁজবেন এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3। অ্যাক্টিভে যদি ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি থাকে প্যাসিভে খুঁজবেন ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভি3। অ্যাক্টিভে যদি শ্যাল বা উইল বি প্লাস ভার প্লাস আইএনজি থাকে প্যাসিভে খুঁজবেন শ্যাল বি বা উইল বি প্লাস বিং প্লাস ভি3। ওকে, এবার পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে প্যাসিভে খুঁজবেন হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3। হ্যাভ হ্যাজের মধ্যে চেঞ্জ হতে পারে, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হ্যাভ নেবেন, সিঙ্গুলার হলে হ্যাজ নেবেন, মানে অবজেক্টটা যখন পরিবর্তন হয়ে নতুন সাবজেক্ট আসবে। হ্যাভ হ্যাজ একই টেন্স, একটা নিলেই হচ্ছে যেটা সাবজেক্টের সাথে মিলে। এখানে পারফেক্ট টেন্সে একটাই অক্সিলারি, সেটা হলো হ্যাড। যে সাবজেক্টই হোক সেটার সাথে কি বসবে, হ্যাড প্লাস ভি3 অ্যাক্টিভে, প্যাসিভে খুঁজবে হ্যাড বিন প্লাস ভি3। এবার ফিউচার পারফেক্ট শ্যাল বা উইলের সাথে হ্যাভ প্লাস ভি3 অ্যাক্টিভে থাকবে, প্যাসিভে খুঁজবো শ্যাল বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি3। ওকে, এখন আমরা উদাহরণে যাব। আমরা অনেকক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম, এতে আমাদের পুরো টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু কভার হয়ে গেল। এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বুঝাই। এই প্রশ্নটা সলভ করেন। প্রথম উদাহরণটা 3 নাম্বার, বলেন। আরিফ হুসাইন, আশিফ ইকবাল, রেবেকা বলছেন হচ্ছে বোর্ডটা একটু উঠাতে হবে। বোর্ডে ঠিক আছে, আপনি হয়তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নেন, অর্থাৎ মোবাইলটাকে আপনি রোটেট করে নেন, রোটেশন করে নেন মোবাইলটাকে। 3 নাম্বার প্রশ্ন, বলেন কি হবে। আমরা কিন্তু বলছি প্রথম কাজ হলো আমাদের 3টা স্টেপে সলভ করলে প্রশ্নটা তাড়াতাড়ি সলভ করতে পারবো। আর আমরা স্টেপ 1 নিয়ে সবসময় কাজ করব। 2 নাম্বার স্টেপ হলো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন দেখব, 3 নাম্বার স্টেপ প্রিপোজিশন দেখব। যদি 1 নাম্বার স্টেপে একাধিক আনসার পাওয়া যায়, আমরা কিন্তু 1 নাম্বার স্টেপেই মোটামুটি আনসার পেয়ে যাব, তারপরেও যদি 2টা আনসার হয় আর কি। সো দেখেন এখানে আছে কি, অ্যাক্টিভে আছে কি, এম রাইটিং। আমাদের মনে আছে এম রাইটিং থাকলে কি করব, এম রাইটিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্যাসিভে খুঁজবো এম ইজ আর এর সাথে বিং প্লাস ভি3, এম ইজ আর এর সাথে বিং প্লাস ভি3। সো এম ইজ আর এর সাথে বিং প্লাস ভি3 এক জায়গাতেই আছে, এই যে ইজ বিং ভি3 কয় জায়গায় আছে বলেন, এক জায়গায় আছে। সো আমরা কিন্তু স্টেপ 1-এ অর্থাৎ ভার্বের পরিবর্তন দিয়ে আনসারটা পেয়ে গেলাম। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার। যারা এই স্টেপটা কাজ করাবে তাদের কিন্তু পরীক্ষার হলে দ্রুত আনসার হবে, দ্রুত আনসার হবে। বুলবুল আহমেদ, মোহাম্মদ আবুল কালাম, কি বুঝতেছেন সহজ স্টাইলটা? তাহলে অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3 একটাই অপশনে আছে, ওটাই উত্তর। আর কিচ্ছু দেখা লাগবে না আপনার, চোখ বুঝে এটাই আনসার হবে, এটাই আনসার, আর কোনোটাই আনসার না। এবার আপনি কি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, প্রিপোজিশন ঠিক মতো বসছে কিনা, এত কিছু ঘুরিয়ে দেখার আমার সময় নেই। নেক্সট কোশ্চেন সলভ করেন, এইটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 5, দ্য টিচার উইল বি টিচিং আস, দ্য টিচার উইল বি টিচিং আস, দ্য টিচার উইল বি টিচিং আস। মূল জায়গাটা চিনতে হবে, মূল জায়গাটা কোনটা, উইল বি টিচিং। এখন আপনারাই বলেন প্যাসিভে কি খুঁজবেন, উইল বি টিচিং, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আপনি খুঁজবেন হলো উইল বি টিচিং এর জায়গায় খুঁজবেন কি বলেন, শ্যাল বি বা উইল বির পরে বিং প্লাস ভি3। এই টিচিং এর ভি3 হচ্ছে টট, তাই না? তাহলে শ্যাল বি বা উইল বির সাথে বিং প্লাস ভি3 কয় জায়গায় আছে, শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি, এরপরে বিং আছে, আর এরপরে ভি3 আছে 2 জায়গাতে। ওকে, তার মানে আনসার হতে পারে সিডি। এখন প্রশ্ন হচ্ছে উইয়ের সাথে কি শ্যাল হয় না উইয়ের সাথে উইল হয়? আমরা অবশ্যই জানি উইয়ের সাথে প্রেফারেন্স দেবো হচ্ছে শ্যাল। উইয়ের সাথে কি প্রেফারেন্স দেবো বলেন, উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। সো আনসারটা কিন্তু সি নাম্বার, আনসারটা সি, আনসারটা সি। কেন সি দিলাম, আমরা তো ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ করব। মিম রোজিনা, আপনি ভুল করেছেন। হ্যাঁ, কেন ভুল করলেন আমি আবার একটু ওই চার্টটাতে নিয়ে যাই, বারবার একই চার্টে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখেন। এই যে স্মাইল হোসেন ভুল করছেন, এই চার্টে আগে আসেন, আরেকবার দেখাই। এই দেখেন শ্যাল বা উইল, এই যে শ্যাল বা উইলের সাথে বি, তাই না? তার মানে শ্যাল উইল একটা ইন্টারচেঞ্জ হতে পারে সাবজেক্টের কারণে। শ্যাল বা উইল, আপনি উইল থাকলেও মনে মনে চিন্তা করবেন শ্যাল উইল দিয়ে হতে পারে, তাই না? এখন দেখেন এই যে এই প্রশ্নটাতে যেটাতে নিয়ে গেলাম, এখানে দেখেন তো অবজেক্ট পরিবর্তন হয়ে গেছে, এখানে অবজেক্ট ছিল আস, তো আস পরিবর্তন হয়ে আসছে উই, আর আমরা জানি উইয়ের সাথে ফিউচার টেন্সের অক্সিলারি হয় শ্যাল। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। বুঝতেছেন তো? এই হলো ট্রিক্স। সো এই ট্রিক্সে যারা আগাবে তাদের জন্য ভয়েস চেঞ্জ মানে একেবারে মধুর তুরির মতো শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 7 নাম্বারটা সলভ করছি, অলরেডি পারবেন আপনারা। আপনাদের জন্য যেটা দরকার 10 নাম্বারটা সলভ করেন। 10, দ্য কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং আ লেটার। বলেন তো একদম খুব ঝটপট উত্তর করেন দেখি কে পারছেন। দুর্জয় বলছেন উইল হবে না। হ্যাঁ, আধুনিক ইংরেজিতে শ্যাল না থাকলে উইল সঠিক, কিন্তু শ্যাল থাকলে আগে শ্যাল দিতে হবে। 10 নাম্বারটা বলেন।
এখানে কি ট্রিক্সটা কি, আপনি স্টেপ ওয়ানের দিকে তাকান। আমি স্টেপ ওয়ান কি বলছি, স্টেপ ওয়ান হচ্ছে ভার্বের পরিবর্তন দেখবো, স্টেপ ওয়ান। তো দেখেন তো এখানে আছে কি অজ রাইটিং, তাই না? তো এখানে যদি ওয়াজ রাইটিং থাকে আমরা বলতে পারি যে অজ রাইটিংয়ের পরিবর্তে কি খুঁজবো, অজ ওয়ার, যে কোনো একটা অক্সিলারি, কারণ পাস্ট কন্টিনিউয়াসে দুটো অক্সিলারি আছে। সো এইখানে তো একটাই থাকবে যেহেতু মূল বাক্য। সো একটা থাকলে আপনাকে আরেকটা অক্সিলারি সহ মাথায় কাজ করাতে হবে। তো এখানে অজ রাইটিং আছে, তাহলে আমাকে খুঁজতে হবে অজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3। তো অজ অথবা ওয়ারের সাথে বিং প্লাস ভি3, অজ অথবা ওয়ারের সাথে বিং প্লাস ভি3 কয়েকবার খুঁজেন, একটাতেই আছে, আনসার সি। কি ট্রিক্সটা তো বুঝতেছেন? অজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3 একটাই আছে। সো আপনি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হলো কিনা, স্টেপ 2 স্টেপ 3 এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বেশিরভাগ প্রশ্নে আপনি একটা আনসার পাবেন, বুঝতেছেন? নূর আলম কি জিনিস আজকে শেখাচ্ছি আপনাদেরকে, জীবন সার্থক আপনাদের। হ্যাঁ বলেন, অনেকে বিশ্বাসই করে না যে মাত্র 200 টাকাতে কোর্স করাবেন, কি করাবেন। তারা হয়তো আজকে বুঝতে পারছে যে না, এটা এটা হচ্ছে এক্সপার্ট আলিম স্যারের উদারতা, এই উদারতাকে আপনাকে রিসিভ করতে হবে। ওকে, তাহলে আমাদের টেন্সের ভয়েস মোটামুটি কাভারেজ। আমরা এখন একটু অগ্রসর হব, এখান থেকে পারফেক্ট টেন্সের কয়েকটা উদাহরণ দেখব। কন্টিনিউয়াস দেখেছি, এটা দেখেন 12 নম্বরটা দেখেন। 12 বলছে চপল হ্যাজ মেড টি, চপল হ্যাজ মেড টি। এই সেন্টেন্সের মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে হ্যাজ মেড। মূল জায়গাটা কি বলেন তো? হ্যাজ মেড। সো আমরা বলছিলাম হ্যাভ হ্যাজের সাথে ভি3 থাকলে তার মানে পারফেক্ট টেন্স। আর সকল পারফেক্টের শুধুমাত্র মানে পারফেক্ট টেন্সের ভয়েস হলো বিন লাগে, বিন। হ্যাঁ, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইআইএনজি বিং, আর পারফেক্টের ক্ষেত্রে বিইএন মাঝখানে লাগে। আরেকটা কথা বলছিলাম যে পারফেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক ভি3 থাকে। সো প্যাসিভেও ভি3 থাকবে, জাস্ট এই দুটো অক্সিলারির মাঝখানে বিন আসবে। তো তাহলে হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্টের মডেল। তো প্রেজেন্ট পারফেক্টে আরেকটা মডেল কি আছে? হ্যাভ। তো আপনি মাথার থেকে খুঁজবেন এরকম যে হ্যাভ হ্যাজের সাথে মেড, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস বিন 3, মানে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন ভি3, হ্যাজ বিন ভি3, হ্যাভ বিন ভি3। উত্তর হওয়ার মতো অবস্থা আছে দুইটা। উত্তর হওয়ার মতো অবস্থা আছে কয়টা? দুইটা, হ্যাভ বিন ভি3 অথবা হ্যাজ বিন ভি3। এখন প্রশ্ন হলো টি এর সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? এইটা যদি না বুঝেন তাহলে আপনি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পারেন না। আপনার ভয়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগেই। এখন সাবজেক্টের সাথে টি যখন আসবে তখন টি এর সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাজ হয়, কারণ টি হচ্ছে আমরা জানি আনকাউন্টেবল সেন্স। তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার। কি বুঝতেছেন তো? বুঝছি নিশ্চয়ই, আনসার বি। এটার আনসার হচ্ছে বি নাম্বার, বি নাম্বার। নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করি, আরও কয়েকটা করি। উদাহরণ দিয়ে ব্রেইনকে ক্লিয়ার করার চেষ্টা করেন আপনারা। এইটা করেন, আই হ্যাড রিটেন দ্য লেটার, আই হ্যাড রিটেন দ্য লেটার। এনামুল আনসার করেছেন, মেজবাউল আনসার করেছেন। হ্যাড রিটেন আছে না, হ্যাড রিটেন, হ্যাড রিটেন বলেন। হাফিজা হ্যাড রিটেন, এইখানে হ্যাড প্লাস ভি3 আছে। আর আমরা জানি হ্যাড হলো একটাই মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, যেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে আপনি কি খুঁজবেন? হ্যাড আর এই মেন ভার্বের মাঝখানে বিন সহ খুঁজলেই আনসার পাবেন। দেখেন তো হ্যাড বিন প্লাস ভি3 কয়টা অপশন আছে? আরে একটা অপশনই আছে, আনসার এইটাই। কি ম্যাজিক না? অনেকে বুঝবেন না যে এই ম্যাজিকটা আবিষ্কার করতে আমার কতদিন লাগছে। অনেকে আপনাদেরকে প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করে শিখাবে, সাবজেক্ট অবজেক্ট এই সেই, এত কিছু লাগবে না। দেখেন অধিকাংশ আনসার স্টেপ 1 দিয়ে কভার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম দ্য লেটার হ্যাড বিন রিটেন, এই যে হ্যাড রিটেন পাস্ট পারফেক্টেড। ক্লিয়ার? আশা করি আপনাদের এই টেন্সের ভয়েস নিয়ে আর জীবনে কোনো প্রবলেম থাকবে না। আপনি প্রিলিমিনারির প্রশ্নগুলো ঝটপট উত্তর করতে পারবেন। এটা হলো প্রিলি ট্রিক্স গেল, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে আর প্রশ্ন নাই, আরেকটা প্রশ্ন সলভ করতে পারেন। এইটা সলভ করেন, এই প্রশ্নটা সলভ করেন। আই হ্যাভ কিল্ড দ্য বার্ড, 11 নম্বর, ম্যাজিকের মতো সলভ হবে। দেখেন জাস্ট আপনি ওই যে আমার প্রথম চিত্রটা মনে রাখলেই হচ্ছে। হ্যাভ কিল্ড আছে, হ্যাভ কিল্ড মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের দুইটা অক্সিলারি, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আপনি প্যাসিভে কি খুঁজবেন? হ্যাভ হ্যাজের সাথে প্যাসিভে মাঝখানে লাগে কি? বিন, যেহেতু পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3 কয়টাতে আছে? হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3 কয়টা সেন্টেন্স আছে? হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন লাগবে, কিন্তু বিন বলতেছি বারবার। তাহলে এখানে বিন নাই, এই একটাতে বিন আছে, এই একটাতে বিন আছে, একটাতে, কিন্তু হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3 লাগবে। এটা আবার অতিরিক্ত বিং আসছে, বেশি পণ্ডিতি করছে, বাদ। তাহলে হ্যাভের সাথে বিন ভি3, হ্যাজের সাথে বিন ভি3, দুইটা অপশন আছে। এখন দুইটার মধ্যে আপনাকে এইবার একটু চিন্তা করতে হবে যে কি আছে।
দেখেন ভয়েসের কাজ কিন্তু শেষ, আপনার ভয়েসের কাজ শেষ। এখন সাবজেক্টের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, এইটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পড়াশোনা, এটা তো ভয়েস এসে শেখানোর জিনিস নাই। দ্য বার্ড সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে আমরা জানি হ্যাজ বসে, সো আনসারটা বি নাম্বার। বুঝতে তো? তাহলে আমি কিন্তু স্টেপ 1 দিয়েই অধিকাংশ ভয়েসকে কমপ্লিট করে ফেলতেছি। সো এই জন্য টেন্সের ভয়েস কঠিন না, যদি কেউ বুঝাতে পারে আপনাকে সহজভাবে তাহলেই সহজ, নাইলে সহজ না। সো এই ছিল টেন্সের ভয়েস নিয়ে, আমি আর এখানে দেখাচ্ছি না। তো টেন্সের ভয়েসে আরও উদাহরণ আপনারা আমাদের শিটের মধ্যে পাবেন, শিট থেকে আশা করি সেগুলো সমাধান করে নেবেন। ওকে, আমরা একটু আগাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, পরের কোশ্চেনে আসছি, পরের রুলসে। তাহলে এতক্ষণ যা পড়লাম সেটা তো ক্লিয়ার। পরের রুলস, মডাল অক্সিলারি ভার্বযুক্ত ভয়েস বাক্যের ভয়েস। মডাল অক্সিলারি বাক্যের ভয়েস, এই যে এই দুটো চার্ট পড়লে আপনাদের আরেকটু কভার হয়ে যাবে জিনিসটা। মডাল অক্সিলারি ভার্বগুলো কোনটি? মডাল অক্সিলারি ভার্ব আমি এখানে একটা লিস্ট রাখছি, দেখেন। মডাল ভার্ব হচ্ছে কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাড, বেটার, নিড, মাস্ট, ওয়াট টু, ইউজ টু ইত্যাদি প্লাস V1। তাহলে আমরা একটা নিয়ম দেখলাম, মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত থাকে V1। তাহলে সাধারণ মডেল বলছি এগুলোর নাম, সাধারণ মডেলের পরে থাকে V1। এইটার প্যাসিভ করার জন্য কি করবেন সেটা বলছি। সাবজেক্ট প্লাস ওই সাধারণ মডেল, মানে এইখানে যে মডেলগুলো থাকবে ওই সাধারণ মডেল প্লাস বি প্লাস V3। এইখানে এই যে টিপসটা আপনাকে মাথায় রাখতে হবে যে মডাল অক্সিলারির ক্ষেত্রে এইখানে আবার বি প্লাস V3 হয়। আমরা কিন্তু কন্টিনিউয়াসে দেখছি বিং প্লাস V3, আবার কোথায় দেখছি বিন প্লাস V3, আর এখন দেখলাম বি প্লাস V3। তাহলে প্রসঙ্গটা বুঝতে হবে যে কখন কি দ্বারা V3 হচ্ছে, কিছু একটা সাহায্য নিয়ে V3 করা হচ্ছে। তো সাধারণ মডেলের ক্ষেত্রে বি শব্দটার ব্যবহার করা হয়, আর বি এর পরে V3 খুঁজবেন, খুব সহজ, একদম সোজা। তার মানে এই মডেলের সাথে একটা বি লাগবে, তারপরে V3 লাগবে, গেল। হ্যাভ মডেল আসে সাধারণ মডেলের পরে, হ্যাভ মডেল কোনগুলো? হ্যাভ মডেলের আরেকটা নাম হচ্ছে পারফেক্ট মডেল। হ্যাভ মডেল কোনগুলো? ওই যে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, অট টু হ্যাভ, পাইছেন? যে মডেলগুলোর সাথে হ্যাভ থাকে। সো নর্মালি হ্যাভ মডেলের পরে কিন্তু নর্মালি V3 থাকে, মানে অ্যাক্টিভ ভয়েসেই V3 থাকে, অ্যাক্টিভ ভয়েসেই কিন্তু V3 থাকবে। এখন প্যাসিভে গিয়ে কি খুঁজবেন আপনি? প্যাসিভে গিয়ে সাবজেক্ট প্লাস ওই হ্যাভ মডেল, অর্থাৎ এইখানকার মধ্যে যে মডেলগুলো দেওয়া থাকবে সেই হ্যাভ মডেল প্লাস বিন প্লাস V3। এই যে বিন নিলাম কেন? কারণ পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ মডেলগুলো দেখতে পারফেক্টের মতো, সো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন প্লাস V3 বসে। তাহলে আমরা মডেলের ক্ষেত্রে দুটো রুলস ফলো রাখবো, সাধারণ মডেলের পরে বি প্লাস V3, আর হ্যাভ মডেল যদি থাকে সেগুলোর পরে বিন প্লাস V3, বিন প্লাস V3। ক্লিয়ার? আমি মুছে দিয়ে চলে যাচ্ছি সরাসরি এক্সাম্পলে, আরেকবার দেখে নেন ভালো করে। সাধারণ মডেলের পরে বি প্লাস V3, হ্যাভ মডেলের ক্ষেত্রে বিন প্লাস V3। ওকে, এক্সাম্পলস। 1 নম্বরটা সলভ করেন। উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। উই অট টু অবি, এখানে নিয়মটা হচ্ছে অট টু হচ্ছে মডাল ভার্ব, যারা জানেন না আজকে জেনে নেন। অট টু মানে উচিত অর্থে, অট টু টু সহ এটা মডাল ভার্ব, আর অবি হলো V1। তাহলে আপনি প্যাসিভে কি খুঁজবেন? সোজা কথা বলছিলাম যে ওই মডাল প্লাস বি প্লাস V3, মনে আছে প্যাসিভের কথাটা? এই যে দেখেন বলছি যে সাবজেক্টের সাথে ওই সাধারণ মডাল প্লাস বি প্লাস V3, এখানে মডাল কি আছে? অট টু। সো অট টু দিয়ে এই উদাহরণটা আসছে। সো বলেন কোনটা আনসার? 1 নাম্বার, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। তাহলে অট টু বি প্লাস V3 লাগবে। সো অট টু বি V3 কয় জায়গায় আছে? আরে এক জায়গাতেই আছে, এটাই আনসার। ম্যাজিক। আপনার স্ট্রাকচার, যোগ বিয়োগ এগুলো মুখস্থ করার দিন নাই তো, এইটা গবেষণা আমরা করি। সো এক্সপার্ট ইংলিশ বইটা আপনাদের জন্য যে চমক নিয়ে বাজারে আসতেছে, এখনও কিন্তু দিতেই পারিনি এই কাজের জন্য। এই যে আসতেছে ফেব্রুয়ারিতে, এই চমক মিস করেন না। জীবনে একটা বই থাকলে আপনার জন্য মনে করেন যে সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে সি নাম্বার আনসার, আওয়ার প্যারেন্টস অট টু বি ডট ডট, এটি আনসার। সবাই পারছেন। 2 নাম্বার বলেন। 2 নাম্বারটা পারবেন, এটা লাগবে না। 3 নাম্বারটা বলেন। 3, উই শুড কিপ ইউর, ইউ শুড কিপ ইউর প্রমিস। ইউ শুড কিপ ইউর প্রমিস, ইউ শুড কিপ ইউর প্রমিস। বলেন 3 নাম্বারটা, এটা আরও ইজি ওয়েতে সলভ করেন। 3 নাম্বার বলছে ইউ শুড কিপ ইউর প্রমিস। এখানে দেখেন শুড কিপ আছে না, সাধারণ মডেল প্লাস V1, সাধারণ মডেল প্লাস V1। তাহলে আপনি কি খুঁজবেন? ওই মডেল প্লাস বি প্লাস V3। তো শুডের পরে বি লাগবে, আর এই কিপ ভার্বের V3 লাগবে। তো এরকম কয় জায়গায় আছে? এখানে আছে, একটা আছে শুড বি কেপ্ট, আর আছে নাকি এরকম
এটা নাই, কারণ এটা এখানে কিপ আছে, কিপ তো V1, এটা তো জানতে হবে আলাদা। শুট কেপ্ট, এটাও বি নাই মাঝখানে, আর একটাই অ্যান্সার, এ নাম্বার একটাতেই অ্যান্সার আছে দেখেন, শুট প্লাস বি প্লাস V3, তার মানে কিপ ভার্বের V3 আপনাকে চিনতে হবে, কিপ ভার্বের V3 হচ্ছে কেপ্ট, কেপ্ট, সো আনসার হচ্ছে একটাই, ঠিক আছে। রাজ পলাশ, যাদের বইটা দরকার তাড়াতাড়ি নিকটস্থ লাইব্রেরিতে অর্ডার করে ফেলেন, তাড়াতাড়ি নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে বইটা খোঁজ করেন, তারা যেন দ্রুত বই আসা মাত্র নিয়ে নেয়, ঠিক আছে, একদম হর করে কিন্তু বই শেষ হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেনটা আসি। হ্যাঁ, আপনাদের দেখি তো নিবন্ধনের কোশ্চেন আসছেন এখান থেকে, নাই, এইটা সলভ করেন তাহলে আমাদের এই রুলসটাও শেষ হবে। 4 নাম্বার, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস। 4 নাম্বারটা বলেন, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস। 4 নাম্বার, এইখানে আছে কি, এইখানে আছে মাস্ট প্লাস V1, তাহলে আপনি কি খুঁজবেন, মাস্ট বি প্লাস V3, মাস্ট বি প্লাস V3, খুব সহজ। সো মাস্ট বি প্লাস V3 এখানে কোথায় আছে, মাস্ট বি প্লাস V3, মাস্ট বি এর সাথে V3 আছে, মাস্ট বি আর একটাই আছে, ধরুন এইটাই আনসার। এত কি চিন্তা করেন, মানে পানির মতো সহজ, চিন্তার কোনো কারণ নাই, এটাই আনসার। বলছি ওই মডেল প্লাস V3, ক্লিয়ার? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, তাই তো? তো এরকম আর রুলস এখান থেকে দেখাবো না, এইটা আপনাদের জন্য শেষ না, আরও আছে। এখন আমরা পরের নিয়মগুলোতে চলে যাই, এইগুলো আপনারা স্বাভাবিক নিয়ম, এইগুলো আপনারা পারবেন। আচ্ছা, এতক্ষণ যা করলাম এইগুলোর মধ্যে থেকে আমি একটু আপনাদেরকে একটু রিভাইজ করাচ্ছি, হ্যাঁ, একটু রিভাইজ করাচ্ছি, অর্থাৎ আপনাদের নিবন্ধনের কোশ্চেনগুলোতে রিভাইজ, হ্যাঁ, একটু রিভাইজ, একদম শুরু থেকে যে পর্যন্ত যা করছি। বলেন তো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটার আনসার কি হবে? হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, একটু রিভাইজ করাচ্ছি। মনে করেন তো আমরা কোন রুলসটা পড়ে আসছিলাম, সারপ্রাইজড, সারপ্রাইজ শব্দটা কি V2 না, মনে আছে যে V2, সারপ্রাইজ হলো V2, আর V2 থাকলে আমরা খুঁজবো ওয়াজ অথবা ওয়ারের সাথে V3। এখন সমস্যা হলো সবকটা অপশনেই মনে হয় ওয়াজ V3, ওয়াজ V3, ওয়াজ V3, ওয়াজ V3 আছে। প্রবলেমটা হলো এখানে দ্বিতীয় স্টেপ লাগবে। দ্বিতীয় স্টেপ কি জিনিস, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন, সেটাও হয়েছে, এখন লাগবে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি, প্রিপোজিশনের ব্যবহার। এখন সারপ্রাইজ শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে এইটা না জানলে তো ভয়েস চেনার সমস্যা না, সমস্যা হলো আপনি প্রিপোজিশন চেনেন না। ভয়েসে প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রিপোজিশন বসতে পারে, অ্যাট, ইন, বাই, অন ইত্যাদি যে কোনোটাই। সো এটা আনসার হচ্ছে 3, কারণ আমরা জানি যে কোনো আচরণের দ্বারা যদি কেউ সারপ্রাইজ বা বিস্মিত হয় তাহলে সেখানে অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট। সো আনসারটা C নাম্বার। এই যে দেখেন, তার মানে আপনি ভয়েস পারেন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস অধ্যায়ের কোশ্চেনটা আপনি সমাধান করতে পারছেন না। তাহলে সারপ্রাইজের সাথে অ্যাট হবে যখন সেটা কারো আচরণের মাধ্যমে কেউ বিস্মিত হয়, তাহলে আনসারটা হচ্ছে অ্যাট, C নাম্বার, সারপ্রাইজড অ্যাট। তো এই টাইপের যাদের পরে অ্যাট বসে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওয়ার্ডগুলো কিন্তু আপনারা পাবেন, আমরা বইয়ের মধ্যে সব দিয়ে দিব বা শিটটাতে দিয়ে দিব, হ্যাঁ, শিটটাতে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা নিবন্ধনের প্রশ্ন সলভ করেন, এই প্রশ্নটা শুরু থেকে এই পর্যন্ত যা সলভ করছি তার কয়েকটা আবার একটু রিভাইজ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হবে আর কি। প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, ভালো করে বলেন। এইখানে দেখেন তো, এখানে ভার্ব আছে কি, সিজড, V2, তাই না? সিজড V2 আছে, সিজড V2, ভালো করে বুঝি, V2। সো V2 থাকলে আপনার প্যাসিভে কি খুঁজবো, ওয়াজ ওয়্যার প্লাস V3, প্যাসিভে খুঁজবো হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3। সো ওয়াজ ওয়্যার প্লাস V3 এখানে কয় জায়গাতে আছে, এই একটা আছে ওয়াজ সিজড, এই একটা আছে ওয়াজ সিজড, ভালো কথা, দুইটাতে আছে। এখন শুনলাম দুইটা, এখন প্রশ্ন হলো দুইটার মধ্যে পার্থক্য কি। তার মানে আপনার ভয়েস কিন্তু শেষ, স্টেপ 1 দ্বারাই আপনার ভয়েস শেষ, আর বাকিটা হলো অন্য সাবজেক্টের বিষয়। এখন এখানে কি, এক জায়গাতে সিজের সাথে আছে উইথ, আরেক জায়গাতে সিজের সাথে আছে বাই। এখন আনসারটা এখানে আপনাকে বুঝতে হবে, আনসার হবে 1। তার মানে হচ্ছে প্যানিক, সরি, সিজড উইথ প্যানিক, মানে ব্যথায় কেউ কাতরানো, অর্থাৎ কোনো কিছুতে কাঁদানো বা ব্যথায় কাতরানো অর্থে সিজের সাথে উইথ প্লাস প্যানিক বসে। সো আনসারটা হচ্ছে 1। বুঝতেছি? তাহলে সিজডের সাথে যে আপনার উইথ বসবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাজ, এটা ভয়েসের কাজ না, ভয়েসের কাজ নয়। তাহলে আমরা কিন্তু ভয়েস পারি, অন্য কিছু না পারলে সেটা আপনার দোষ, তার মানে আমি ভয়েস ভালো শিখাইছি। এরপর আসেন, এইটা গেল আপনাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আর প্রবলেম হবে না আশা করি, অ্যাসার্টিভ সেন্টেন্স পারবেন। আচ্ছা, আমি আরেকটু যদি এক্সট্রা কিছু রুলস পড়াই আপনাদের মনে হয় না প্রবলেম হওয়ার কথা, মানে মন খারাপের হওয়ার কথা। কিছু বিশেষ ব্যতিক্রম তো আপনাদেরকে দেখাতেই হবে।
এখানে বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করার নিয়ম, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? ওই যে মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, হার সেলফ, এইগুলো যদি থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করব। এখানে আমরা সেই নিয়মে যাওয়ার আগে একটু বলি, আমাদের স্টেপ 2 এর মধ্যে কিছু শর্ত রয়েছে। এই যে স্টেপ 2 দিছি না, স্টেপ 2তে বলছি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে, তবে মনে রাখবেন পৃথিবীর সকল সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয় না। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, এইগুলো যদি অবজেক্টের পজিশনে থাকে তখন আর সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন নাই। বাকি দুটো কাজ আছে। বাকি দুটো কাজ কি? ভার্বের পরিবর্তন আর হলো প্রিপজিশনের ব্যবহার। কি অবাক লাগতেছে যে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন ছাড়াও কি ভয়েস হয়? অবশ্যই সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না, সেই ধরনের নিয়মই হলো রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত ভয়েস। এইবার উদাহরণ দিয়ে ক্লিয়ার হন। বলছে দ্য প্যাসিভ অফ দ্য সেন্টেন্স লাইলা ফ্যান্স হারসেলফ। এই যে হারসেলফ আছে না অবজেক্টের জায়গায়, এই বাক্যের আপনার কোনো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন নাই, জাস্ট আপনি বাকি দুইটা কাজ করবেন, ভার্ব পরিবর্তন করবেন আর হলো প্রিপজিশনটাকে কি করবেন? বসাবেন। সো এইখানে এই সেন্টেন্সে আছে কি V1, মানে এই যে V1 মনে আছে ওই আগের নিয়ম যা শিখছি সেইগুলোই কিন্তু বেজ শেখানো শেষ। ফ্যান্স আছে না, ফ্যান্স V1, তো ফ্যান্স থাকলে আপনি প্যাসিভে কি খুঁজবেন? মনে আছে ফ্যান্স একদম প্রথম দিকে বলছি V1 আছে, তাহলে এম ইজ আর প্লাস V3। সো কয়টা অপশনে এম ইজ আর প্লাস V3 আছে? এম অথবা ইজ অথবা আর। ইজ V3 আছে, ইজ V3 আছে, ইজ V3 আছে, তিনটাতে আছে। কিন্তু একটু আগেই বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয় না, তার মানে আবারও সি নাম্বার অপশনটা বাদ। তাহলে বাকি থাকলো আমার বি আর ডি। এখন বি ডি এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে বাইয়ের পরে আছে হলো হারসেলফ, আরেকটা আছে সরাসরি হারসেলফ। তো আমরা বলছি প্রিপোজিশনে ইউজ করতে হবে, সো প্রিপোজিশনের ইউজ আছে ডি নাম্বারে। সো এক্সাক্ট আনসারটা হচ্ছে ডি। বুঝতে পারছেন? খুব খেয়াল, খুব খেয়াল। তার মানে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্টের পজিশনে থাকে এখানে দুটো কাজ করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে আর প্রিপজিশন বসাতে হবে, ব্যাস। আর ভার্বের পরিবর্তনের জন্য ওই যে এতক্ষণ যা নিয়ম শেখালাম সেইগুলোই, কিচ্ছু না। ভার্বের পরিবর্তন ওইগুলোই, ওর বাইরে কিচ্ছু নাই। আপনার ভয়েস কিন্তু একেবারে শেষ। এখন আমরা একটু অ্যাডভান্সগুলো একটু আরও সুন্দর করে দুমড়ে মুচড়ে শিখে নিব। আচ্ছা, এটা তো অলরেডি করলাম, এইটাও করলাম, এইটা করেন 5 নাম্বার। এই প্রশ্নটা বহুবার আসছে আপনাদের। এখন দেখেন তো এখানে বলছে কি কিল্ড, তাই না? কিল্ড, কিল্ড। আমরা কিন্তু এক্সেপশনাল অনেক কিছু শিখবো আজকে। কিল্ড V2 আছে, আমরা জানি কিল্ড হলো V2 বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো কিল্ড যদি V2 হয় তাহলে এটা প্যাসিভে আমরা কি খুঁজবো? মনে আছে V2 মানে পাস্ট ইনডেফিনিট, তাহলে প্যাসিভে খুঁজবো অজয়ার প্লাস V3, ব্রেন খাটাতে হবে। পাস্ট ইনডেফিনিট অজয়ার প্লাস V3, সো অজয়ারের সাথে V3 এখানে কয়টা সেন্টেন্স আছে? অজয়ারের সাথে V3 এই যে আছে ওয়াজ কিল্ড, এই যে আছে ওয়াজ কিল্ড, এইখানে একটা ওয়াজ কিল্ড আছে কিন্তু এটা আগেই কাটা, কারণ এখানে হিমসেলফ কখনো সাবজেক্ট হতে পারে না। মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না, এই কারণে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে ওইখানকার রিফ্লেক্সিভ প্রোনাউনকে পজিশন চেঞ্জ করা যাবে না। এখন এই দুটার মধ্যে আনসার, ওই যে বলছি দুটো কাজ, বারবার প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন বাই ইউজ করছে, আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার ডি। সুন্দর। হাফেজ মোবারক, আশিক রহমান, মিরাজ উদ্দিন, মুজাহিদ আনসার করছেন, তাইয়েব হুসাইন, বুঝতেছেন সবাই আশা করছি। এরপর হ্যাঁ, রিসিপ্রোকাল প্রোনাউন নিয়ে বলছি না, রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না। যেমন এই যে 1 নম্বর প্রশ্নটা দেখেন, 1 নম্বর প্রশ্ন বলছে দে লাভ ইচ আদার, তারা একে অন্যকে ভালোবাসে। তো ইচ আদার এইটা হলো একটা রিসিপ্রোকাল প্রোনাউন। তো ইচ আদার যদি রিসিপ্রোকাল প্রোনাউন হয় তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট নো পরিবর্তন, জাস্ট দুইটা কাজ, ভার্বের পরিবর্তন আর হলো স্টেপ 3 এর প্রিপোজিশন ব্যবহার। তো ভার্বের পরিবর্তন কি হবে? লাভ হলো V1, তো ভার্বের পরিবর্তন V1 মানে টেন্স দেখলেই যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে V1 থাকলে প্যাসিভে কি খুঁজবো? এম ইজ আর প্লাস V3। এম ইজ আর প্লাস V3 কয়টা অপশনে আছে? এম ইজ আর প্লাস V3, এই যে আর প্লাস V3, আর লাভড আছে আর হলো এই ক্যাশে একটা আর লাভড আছে, দুইটা আর লাভড আছে, তাই না? তো এই দুটোর মধ্যে আনসার হবে। এখন আমরা বলছি যে ইচ আদার কখনো সাবজেক্ট হইতে পারে না, সো আনসার একটাই ডি। দেখেন ডিতে ঠিক, কারণ এখানে প্রিপোজিশনও বাই আছে। বুঝলাম তো? মেজবাউল ইসলাম সবুজ, কি কষ্ট হয় আপনাদেরকে এই কথাগুলো বলতে, আপনারা বুঝেন, বুঝলে ভালো। এই বইটা খুব দ্রুতই আপনারা কিন্তু সংগ্রহের জন্য লাইব্রেরিতে অর্ডার করে দেন, লাইব্রেরিওয়ালারা তাড়াতাড়ি সংগ্রহ করার জন্য ঢাকায় সংবাদ পাঠাবে। এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বইটি এসে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমরা ইচ আদার সংক্রান্ত নিয়মও শিখে নিলাম।
এখন আরেকটা নিয়ম শিখবো, একটু অ্যাডভান্স, একটু পড়েন নিয়মটা কি লেখা আছে, একটু পড়েন নিয়মটা, একটু কি লেখা আছে পড়েন। শাওন চৌধুরী বলছেন রিসিপ্রোকাল প্রোনাউন নিয়ে ধারণা দেন। শাওন চৌধুরী সহ সবার উদ্দেশ্যে বলছি, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হলো ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। জাস্ট এটুকু মনে রাখলেই হবে, ইচ আদার ওয়ান অ্যানাদার মানে পারস্পরিক কাজ বোঝায়। সো এই দুটো প্রোনাউন অবজেক্টের পজিশনে থাকলে কখনো ভয়েসের ক্ষেত্রে এদের পরিবর্তন হবে না, এরা জায়গায় বসে থাকবে, শুধু সামনে একটা বাই প্রিপোজিশন চলে আসবে বা প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন। এখন দেখেন পরের নিয়মটা কি দিছি, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যত অক্সিলারির সাথে এরকম টু আছে এই ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে জাস্ট নিয়মটা হচ্ছে বি প্লাস ভি থ্রি বসবে, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, আবার বলছি বি প্লাস, আরে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। কখন? এই যে এম টু, ইজ টু, আর টু, অস টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, যত টু যুক্ত আছে এইগুলোর পরে বি প্লাস ভি থ্রি। হ্যাঁ, মোহাম্মদ আলী জার্নালিস্ট, দাম কত? এবারে বইটার দাম হবে হচ্ছে 580 টাকার মতো। আচ্ছা দেখেন, আই হ্যাভ টু ডু ওয়ার্ক, আমরা কিন্তু একটু অ্যাডভান্স রুলসে আসছি। হ্যাভ টু প্লাস ভি ওয়ান আছে, দেখেন এইখানে কিন্তু হ্যাভ টু প্লাস ভি ওয়ান আছে, তার মানে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, এগুলো যদি ভি ওয়ান থাকে এইগুলোর মাঝখানে জাস্ট একটা বি বসাই দিব, টু এর পরে, টু এর পরে বি বসায় ভি থ্রি খুঁজবো। সো টু এর পরে বি বসায় ভি থ্রি, এরকম অপশন আছে কয়টা? এখন হ্যাভ টু এর জায়গায় হ্যাজ টু হতে পারে, কেন? কারণ আমরা জানি হ্যাভ হচ্ছে যে মডেল, সেই টেন্সের ক্ষেত্রে আরেকটা মডেল হলো হ্যাজ। সো এখানকার আনসার কোনটা দেখি, আপনারা একটু চেষ্টা করেন তো, চেষ্টা করেন, মূল বেসিক কিন্তু শেষ, মূল বেসিক শেষ। আনসার হচ্ছে এ নাম্বার, হ্যাজ টু বি ডান বাই ওয়ান, এই যে হ্যাজ টু বি ডান, হ্যাজ টু বি ডান বাই মি, আনসার হচ্ছে এক। বহু সুন্দর সুন্দর আব্দুল কাদের। এখন আমার অনেক কষ্ট হবে না, এখন শুধু আমি আপনাদের দেবো আর আপনারা খালি সলভ করবেন, কষ্ট হবে না আমার। এইটা বলেন, আপনাদের নিবন্ধনে আসা একটা প্রশ্ন বলেন, দ্য প্যাসিভ অফ আই অ্যাম টু মেক আ টেলিফোন কল, আই অ্যাম টু মেক, তাহলে এম টু, ইজ টু, আর টু, এই তিনটে একই টেন্সের ইউজেস, ঠিক আছে? তাহলে এম টু থাকলে সেই জায়গাতে প্যাসিভে ইজ টু হতে পারে, আর টু হতে পারে, এম টুও হতে পারে, নির্ভর করবে কোন সাবজেক্টটা পরিবর্তন হয়ে সামনে আসলো। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এম টু মেক, আপনারা খুঁজবেন এম ইজারের সাথে টু বি প্লাস ভি থ্রি, এম ইজারের সাথে টু বি প্লাস ভি থ্রি। সো এম ইজারের সাথে টু বি প্লাস ভি থ্রি কয় জায়গাতে আছে? এম ইজ আর আছে এই দুটো অপশনে, ইজ আছে শুধু, তাই না? এগুলোতে এম ইজ আর নাই, দুটো বাদ। টু বি প্লাস ভি থ্রি, টু বি প্লাস ভি থ্রি একটাই আছে। সো ওই যে আগের নিয়মে একটাই অ্যান্সার, একটাই অ্যান্সার, রিয়াজুস সালেহিন, টু বি প্লাস ভি থ্রি। বাহ, আমার মনে হয় আপনাদের জন্য যে কষ্টগুলো করি আপনারা যদি সেটা বুঝতে পারেন, আমার সেটা হচ্ছে ভিতর থেকে, আত্মা থেকে, কলিজা থেকে, দিল থেকে, মন থেকে আপনাদের জন্য ওই জায়গার ভালোবাসাটা বেড়ে যায় যে হ্যাঁ আমি কিছু শিখাতে পারলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেস আলোচনা শেষ। ভয়েস শেষ হয় নাই, শুধু অ্যাসার্টিভের আলোচনা শেষ করলাম। ওকে, এখন আপনারা বলেন কেমন কি শিখলেন। জাস্ট 10 সেকেন্ডের একটা বিরতি নিয়ে পরের অংশে যাব। 10 সেকেন্ড আপনাদের সাথেই আছি। তাহলে বলেন, আপনারা একটু রেস্ট পেয়ে গেলেন আর কি। অর্পিতা নীতি, ফাতেমা আক্তার, মাহবুব আলম। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এতক্ষণ যে ভয়েস চেঞ্জ করলাম, ঠিক সেম জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আর তেমন কোনো পার্থক্য নাই, শুধু সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসে। ঠিক আছে, আমি এখন ওই দিকে না যাই, এখন একটু অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসে মূলত আসবে কোথা থেকে কোশ্চেন, সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সব দরকার নাই আমাদের ইন্টারোগেটিভ প্রশ্নের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষাতে। সো আমরা একটু যদি আগাই, সেটা হলো আচ্ছা এই প্রশ্নটা একটু দেখেন তো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আলাদা কোনো স্ট্রাকচার না, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি বলছি অ্যাসার্টিভের মতোই থাকবে, শুধুমাত্র সাবজেক্টের আগে অক্সিলারিটা চলে আসবে, অ্যাক্টিভেও প্যাসিভেও, আর কিছু না। এবার যদি বলি, বলেন তো 3 নম্বর প্রশ্নটা, এটা আপনাদের নিবন্ধনে আসা প্রশ্ন, প্রাথমিক সহকারীতে আসা প্রশ্ন। বলছে ইজ হি ইটিং, বলেন তো এখানে আসল সেন্টেন্সটা কি? আসল সেন্টেন্সটা কি? আসল সেন্টেন্সটা হচ্ছে ইজের সাথে ইটিং আছে, ইজের সাথে ইটিং আছে।
তো ইজ ইটিং মানে হলো কন্টিনিউয়াস টেন্স, মনে পড়ে? সো ইজ ইটিং আছে, মনে করেন মাঝখানে সাবজেক্ট নাই, আপনি সেইভাবে চিন্তা করে সলভ করেন, পাই যাবেন। ইজ ইটিং, তাহলে প্যাসিভে কি খুঁজবেন? অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3, অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3, ক্লিয়ার? সো অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3 লাগবে, মাঝখানে খালি সাবজেক্টটা ঢুকে যাবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3, মনে করেন সাবজেক্ট মাঝখানে নাই, সেই চিন্তা করে আনসার করেন। তো অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3, অ্যামিজারের সাথে বিং প্লাস ভি3, অ্যামিজারের সাথে এই যে ইজ প্লাস বিং প্লাস ভি3, একটা অ্যান্সার বি নাম্বার। দেখছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে আলাদা কোনো স্ট্রাকচার পড়ার দরকার নাই তো, অ্যাসার্টিভগুলোই জাস্ট খালি আপনি মাঝখানে সাবজেক্টটাকে পুশ করে দিবেন। হ্যাঁ, সাবজেক্ট না থাকলে মনে মনে নাই হিসাবে চিন্তা করে নিয়ে কাজ করেন, তাইলেই তো হয়ে যায়। তাহলে এই যে ইজ বিং ভি3 একটাই আছে, কি ইজ বিং ভি3 কয়টা আছে? একটাই আছে, ইজ বিং ইটেন। বোঝা গেছে? সো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে অনেকে ভয় পায়, ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভই, শুধু আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট আর মেইন, মানে সরি অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে সাবজেক্ট থাকে, এটা মনে মনে নাই হিসাবে চিন্তা করবেন। ওকে, গেল। এই যে আপনার 13তম শিক্ষক নিবন্ধনে আসা কোশ্চেনটা সলভ করেন। আমি কিন্তু ইন্টারোগেটিভের কোনো স্ট্রাকচার দেখাইনি, আগেরটাই বলেন। 4 নম্বরটা বলেন। শাহজাহান মিয়া, আব্দুল কাদের ভাই আছেন, শিমু মজুমদার, সিথি আছেন আমাদের সাথে। বলতে হবে এটা কি হবে? ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটিল? এই যে ডু ইউ ফাইন্ড, ডু আর ফাইন্ড মূলত হচ্ছে ফাইন্ড। তো আপনারা অনেকে জানেন যে ডু শব্দটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে কি খুঁজবেন? অ্যামিজার প্লাস ভি3, মাঝখানে শুধু সাবজেক্ট থাকতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অ্যামিজার প্লাস ভি3 কয় জায়গায় আছে? এটা ইজ আছে, ভি3 কই? ফাউন্ড আছে, হইতে পারে, এইটা হতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে ইজ আছে, ভি3 ফাউন্ড আছে, হতে পারে। অ্যামিজার আর আছে, ভি3 ফাউন্ড আছে, এই তিনটার মধ্যে উত্তর হতে পারে, তাই না? এখন প্রশ্ন হলো আর হবে না কেন? কারণ ইউর পেমেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কখনো আর হয় না, এই জন্য ভুল। এখন এ আর ডি এর মধ্যে আসলে আনসার কোনটা? ইজ ইউর পেমেন্ট ফাউন্ড, ইজ ইউর পেমেন্ট ফাউন্ড, টু লিটিল টু ইউ, টু লিটিল বাই ইউ। পার্থক্যটা কোথায়? বাই আর হলো টুতে। এখন আপনাকে বুঝে নিতে হবে আসল আনসার কোনটা। 1 আর 4 এর মধ্যে বাই হবে, এখানে এখানে টু হবে না। হ্যাঁ, এখানে অবজেক্ট ইউ আছে, ইউ এর সাথে বাই হবে। সো আনসারটা ডি নাম্বার। জান শরীফ, 4 এর আনসার ডি। সব দিকে খেয়াল করতে হবে। পেমেন্ট ফাউন্ড, ফাউন্ডের সাথে টু ইউ হয় না, ফাউন্ড এটা হচ্ছে কি তার দ্বারা, বাই ইউ দ্বারাই হবে আনসার। তাহলে এইখানে জাস্ট প্রিপোজিশনাল ইউজেসটা আপনাকে একটু শিখে নিতে হচ্ছে, বুঝতে পারছি? তাহলে 4 এর আনসার 1 আর 4 দেখতে একরকমই, লাস্টে শুধু প্রিপোজিশন সমস্যা, আনসার হবে হচ্ছে বাই। ওকে, এছাড়া আর এখান থেকে নাই। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটা সেটা পড়বো, সেটা হচ্ছে হু থেকে, অর্থাৎ হু থেকে আমাদের প্রশ্ন হয়, ঠিক আছে? হু হোম থেকে, হু হোমের নিয়ম থেকে আমাদের প্রশ্ন হবে হু অথবা হোম। হু প্লাস ভার প্লাস অবজেক্ট, হু প্লাস ভার প্লাস অবজেক্ট, হু প্লাস ভার প্লাস অবজেক্ট। নিজামউদ্দিন বলছেন টু এর পরে টু হবে না, না এটা টু ডট ডট টু এর নিয়মে নাই, ওখানকার টু আছে ওই ভার্ব, ওটাকে গুরুত্ব দিছে লিটিলকে, আর পরের টু না, পরেরটা হলো প্রিপোজিশন হিসাবে বাই বসবে, অবজেক্টের সাথে ইউর সাথে সম্পর্ক। নর্মাল সেন্টেন্সেও কিন্তু একা একা টু থাকতে পারে, হ্যাঁ, সবসময় টু ডট ডট টু এর সিকোয়েন্স নাও থাকতে পারে। এবার আমরা যেটা পড়বো হু প্লাস ভার প্লাস অবজেক্ট, সোজা কথা। এখন আসেন হুয়ের সাথে ভার্ব আছে, এই যে স্টেপ 1 আপনাদেরকে পড়াইছি না, মনে আছে? ভার্ব মানে কি? ভার্ব মানে যতগুলো টেন্স আছে, তো হুয়ের সাথে যেই টেন্সই থাক, হু হার্ড মনে হয়? নো, আব্দুল কাদের হু একই রকম, জাস্ট আপনি এই যে ভার্বের পজিশনটা খেয়াল করেন। আর সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ হু যুক্ত, তখন আপনি শুধু এই যে ভার্ব পজিশনটা ইউজ করবেন, আর সাবজেক্টটা চলে আসবে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে, একদম সোজা। এখন দেখেন, অনেকে বলছে যে আমরা জানি যে হু থাকলে বাই হোম হয়, ঠিক আছে, বাই হোম হয়, আদার্স মূল জায়গাটা কিন্তু ভার্বের, বাই হোম মূল জায়গা না, মূল জায়গাটা ভার্বের। তো আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলোকে একদম পরিষ্কার করার চেষ্টা করি। 1 নম্বর, প্রশ্ন একটু দেখেন। দ্য কারেক্ট প্যাসিভ অফ হু হ্যাজ ব্রোকেন। আমি কিন্তু হু এর নিয়মের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এই হ্যাজ ব্রোকেনের কথা। হ্যাজ ব্রোকেন আপনাদের মনে আছে? হ্যাজ ব্রোকেন মানে এটা কোন টেন্স মনে ছিল? হ্যাজ ব্রোকেন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ
তাহলে আপনারা এখন কি খুঁজবেন প্যাসিভে? হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3, হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3। আর একটু মাথায় নিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মাঝখানে কি চলে আসতে পারে? মাঝখানে চলে আসতে পারে হচ্ছে সাবজেক্ট। মাঝখানে কি চলে আসতে পারে? সাবজেক্ট। সো আপনি দেখেন হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3 কয় জায়গাতে আছে? হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3 লাগবে, মাঝখানে একটু সাবজেক্ট ঢুকবে, মাঝখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে ঢুকবে। কোন অবজেক্টটা? এই যে পেন্সিল, গ্লাস, জগ, এই যে অবজেক্টটা আছে সেইটা সাবজেক্ট হয়ে মাঝখানে ঢুকবে। তাহলে হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভি3। একজন বলছেন এইটা না, এইটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বলছি ইন্টারোগেটিভে এই যে হ্যাভ হ্যাজ, এই মেইন ভার্বের মাঝখানে আবার কি আসতে হবে? সাবজেক্ট অবজেক্ট আসতে হবে। কারণ যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাড়তি শুধু এই কথাটা মনে রাখতে হবে যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস অক্সিলারি ভার্ব, সরি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে কি আনসার করতে হবে? অবজেক্ট চলে আসবে সাবজেক্ট আকারে, তারপরে বিন প্লাস ভি3। তার মানে হ্যাভ হ্যাজের পরে আর বিন ভি3 এর মাঝখানে বসবে সাবজেক্ট। সো এরকমটা কয় জায়গায় আছে? এই যে হ্যাভ হ্যাজ, হ্যাজ আছে, এইটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, এই যে বিন প্লাস ভি3। ক্লিয়ার? এইটাও বিন প্লাস ভি3 আনসার আছে, কিন্তু এটা হবে না কারণ এগুলো টানা আছে। বাট আমরা তো বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এটাকে ভাগ করে দিতে হবে। যেহেতু ইন্টারোগেটিভ, তার মানে হচ্ছে এই হ্যাজ আর হলো বিন ভি3 মাঝখানে অক্সিলারি লাগবে। কথাটা কি সবাই বুঝে নিছেন কিনা? আর অন্য দিক থেকে আমরা আরেকটু মাইনাস করতে পারি, সেটা হলো হু থাকলে বাই হোম বসে, সেই দিক থেকেও আমরা অপশন ডিকে আগে বাদ দিতে পারি। তার মানে আমাদেরকে জাস্ট এই ক্লুগুলো বা হিন্টসগুলো মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিক উত্তর সহজেই খুঁজে পাবো। তাহলে এক্স্যাক্টলি আনসারটা হচ্ছে সি নাম্বার। আনসারটা কি বলেন? সি। আনসারটা সি, সি নাম্বার। শাহাদুল ইসলাম, গফুর চৌধুরী, সবাই কি বুঝতেছেন? স্যার এগেইন আরেকবার বলছি তাহলে এই প্রশ্নটা। ওকে, এটা আবার বলছি দেখেন, নিয়মটা হচ্ছে হু থাকলে বাই হুম বসে, এটা একটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে হুয়ের সাথে সম্পর্ক না করে আমরা হ্যাজ ব্রোকেন নিয়ে কথা বলতেছি। কাকে নিয়ে কথা বলতেছি বলেন? হ্যাজ ব্রোকেন। তো হ্যাজ ব্রোকেন এইটা হলো আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ ব্রোকেনের প্যাসিভে কি খুঁজছি? হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন প্লাস ভি3। তো ওইটাই খুঁজবো, কিন্তু একটু চেঞ্জ করে। কি চেঞ্জ? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে লাস্টে, আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে জানি যে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এইভাবে বসে। সো এইটা খোঁজার ক্ষেত্রে আমরা দেখব যে মাঝখানে আমার কি লাগবে? অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এরকম একটা জিনিস লাগবে। এই যে অবজেক্টগুলো সাবজেক্ট হয়ে যাবে এরকম লাগবে। তাহলে দেখেন এবার বি নাম্বারটা, এ নাম্বারটা বাই হোম আছে হইতে পারে, কিন্তু দ্য পেন্সিল হ্যাজ ব্রোকেন আছে। হ্যাজ ব্রোকেন তো এখানেও ছিল, এখানে তো ভয়েসের কোনো পরিবর্তনই হয়নি। এ নাম্বার বাদ, বাই হোম বসছে, দ্য পেন্সিল বসছে, কিন্তু হ্যাজ বিন ব্রোকেন এইটা চেঞ্জ করছে, কিন্তু এইটা কিন্তু সঠিক কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয়নি। আপনি ভয়েস বুঝেন, কোনো সেন্টেন্স চিনেন না, তাইলে তো হবে না। বাই হোম এটা যদি আপনার ইন্টারোগেটিভ ওয়ার্ড হয়, তারপরে কি কখনো সাবজেক্ট আসে না? তাকে আগে অক্সিলারি ভার্ব আসে, মনে আছে? যে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, ডট ডট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আপনি ইন্টারোগেটিভ তৈরি করলে তো এই ফরম্যাট লাগবে। এই ফরম্যাটে অক্সিলারি হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, ওই যে বিন প্লাস ভি3। ক্লিয়ার? এইবার দেখছেন তো স্ট্রাকচারটা? তার মানে হু পরিবর্তন হয়ে এখানে বাই হোম বসছে, হ্যাঁ, যেটা ডাব্লিউএইচ এর মধ্যে পড়ে। তারপরে অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব প্লাস মেইন ভার্বের যে রূপ লাগবে সেটা রূপ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে হু হুপের স্ট্রাকচার হলো, বা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি ভার্বের অংশ ব্যবহার করতে হবে, এরপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এখন এই স্ট্রাকচারটা এখানে হয়নি, যদিও অনেকে মনে করছেন ভয়েস হয়েছে। হ্যাঁ, ভয়েস হয়েছে, হ্যাজ বিন ব্রোকেন, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয় নাই, তো এটা তো আগেই বাদ। সি নাম্বার, ভয়েসও হয়েছে, সেন্টেন্সের স্ট্রাকচারও হয়েছে। হ্যাজ দ্য পেন্সিল বিন ব্রোকেন, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। এবার কি ক্লিয়ার সবাই? তাহলে অনেকে বলে হু থাকলে বাই হোম হয়, ওই স্ট্রাকচারটা আসল কথা না। আসল কথা হলো এই যে ভার্বের পরিবর্তন করবেন আর সেটাকে সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে রাখবেন, এইটুকুই আসল কথা। হ্যাঁ, আমার মনে হয় আর এখানে আপনাদের ভবিষ্যতে কোনোদিনও সমস্যাটা হবে না। আমি শর্টকাট স্ট্রাকচার দিলেও পারতাম, কিন্তু তাতে সমস্যার সমাধান হতো না। এবার বলেন 2 নম্বরটা, হু গেভ ইউ দিস পেন? একদম সেম কাহিনী। ভার্বের জায়গা কোনটা বলেন তো? ভার্বের জায়গাটা হচ্ছে গেভ। ভার্বের জায়গা কি বলেন? ভার্বের জায়গাটা হচ্ছে গেভ। হ্যাঁ, ভার্বের জায়গাটা গেভ মানে ভি2। সো আপনি প্যাসিভে কি খুঁজবেন?
ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি খুঁজবেন। সো ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি খুঁজবেন, কিন্তু একটু টিপস আছে, মাঝখানে কি ঢুকে দেবেন? সাবজেক্ট। তো বলেন কোথায় আছে? ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি মাঝখানে সাবজেক্ট, ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি মাঝখানে সাবজেক্ট, এইটাও আছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। কিন্তু এখানে আসল ভার্ব কি ছিল? গেভ, তাই না? তো এখানে গট কিতে আসবে, গট করতে আসলো, দূর গট। গেভ থাকলে গেভের ভি থ্রি লাগবে। ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি আছে, ওয়াজ প্লাস ভি থ্রি আছে, এনে হ্যাভ প্লাস ভি থ্রি, এটা বাদ। এখন বি আর সি এর মধ্যে কথা বলেন, বি আর সি এর মধ্যে পার্থক্যটা কি? বি আর সি এর মধ্যে এবার বাকি কাজ আপনি করবেন। হ্যাঁ, ওয়াজ আর প্লাস ভি থ্রি, হ্যাঁ ওয়ার প্লাস ভি থ্রি হইতে পারে, ওয়াজ প্লাস ভি থ্রি হতে পারে, বি আর সি। এখন আপনি ভয়েস বুঝলেন, সেন্টেন্সের স্ট্রাকচারও ঠিক আছে ইন্টারগেটিভ আকারে, কিন্তু পার্থক্য এখানে ওয়ার, এখানে ওয়াজ। আপনারাই বলেন যে ইউ এর সাথে আপনি কি বসান, ভালো করে বলেন। ইউ এর সাথে ওয়াজ হয় না ইউ এর সাথে ওয়ার হয়? এইটা ছোটোবেলা থেকে শিখছেন, সো সেইটা ব্রেনে একটু আনতে হবে। তাহলে বলেন এখানে কি অ্যান্সার হচ্ছে? ইউ এর সাথে ওয়ার হয়, আনসার বি নাম্বার। এই তো মাথা খুলছে, ইউ এর সাথে ওয়ার, জাস্ট একটু উল্টো করে ব্যবহার করা আছে, কারণ ইউ দেওয়া আছে সাবজেক্ট পরে, অক্সিলারি দেওয়া আছে আগে। এটাই তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট। ওকে, হ্যাঁ আমি মনে হয় সাকসেসফুলি বোঝাতে পারছি। চলে যাচ্ছি আরেকটু অগ্রসর হয়ে। এইটা হলো আপনাদের আসছে 3 নম্বর প্রশ্নটা, 24-26 দুইটা বিসিএসে, যেহেতু বিসিএসের প্রশ্ন এই জন্য এটা একটু পড়াই দিচ্ছি। বলেন 3 নম্বর প্রশ্নটা কি আনসার হবে? কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্নটা বলেন। কারেক্ট প্যাসিভ, হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, 3 নম্বর প্রশ্ন। সোনিয়া, বিউটি, হারুন, রোস্ট অনেকে উত্তর করছেন। এইখানে আসল জায়গাটা কি? উইল ডু, তাই না? আমরা কিন্তু সেই অ্যাসার্টিভের স্টাইলেই আসি, বাড়তি কিছু কথা বলতেছি। বয়েজ এটা আসলে যোগ দিয়ে স্ট্রাকচার মুখস্থের বিষয় না। তো উইল ডু আছে, প্যাসিভে কি খুঁজবেন? মনে আছে উইল প্লাস ভি ওয়ান থাকলে শেয়ার উইলের সাথে বি প্লাস ভি থ্রি খুঁজবেন। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু ওই যে ট্রিপস, বি প্লাস ভি থ্রি মাঝখানে কি বসবে? সাবজেক্ট বসবে। সো উইলের সাথে উইল বি ভি থ্রি কয় জায়গায় আছে? এটা উইল ভি থ্রি সরাসরি না, কিন্তু মাঝখানে কি লাগবে? সাবজেক্ট লাগবে। এইখানে উইল বি ভি থ্রি সরাসরি না, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সরাসরি হবে না। এই যে এইটা হলো সাবজেক্ট, উইল আছে, সাবজেক্ট আছে, বি প্লাস ভি থ্রি আছে। আবার এইটাও সরাসরি আছে, সরাসরি না, সরাসরি উইল বি ভি থ্রি সেটা তো ছিল অ্যাসার্টিভে, আর এটা ইন্টারোগেটিভ, তার মানে উইল আর বি ভি থ্রির মাঝখানে সাবজেক্ট লাগবে। সো ফক আনসার সি। কি কঠিন মনে হচ্ছে? এরকম দুর্দান্ত স্ট্রাকচারগুলো না, বরং দুর্দান্ত কৌশল আর টিপস দিয়ে কিন্তু সাজানো আমাদের এক্সপার্ট ইংলিশ। সো জীবনে যদি ভালো কিছু শিখতে চান, আপনি যেখানেই থাকেন এই বইটা নিজে পড়েন, অন্যদেরকে পড়ার জন্য রেফার করেন। এখানে আমার সব সারা জীবনের সব সংগ্রহ আছে, সুন্দরভাবে আছে, আপনাদের খুব কাজে দিবে। এই বইটা আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে 2-1 মধ্যেই খোঁজখবর নিয়ে রেডি রাখতে বলেন, যেন আপনি পেয়ে যান। ওকে, তাহলে হু হোম নিয়ে আর তেমন কোশ্চেন নাই। হু হোম নিয়ে আরেকটা কোশ্চেন দেখেন, আপনি বুঝবেন, আরও ভালো বুঝবেন। হু হোম নিয়ে পরের কোশ্চেনটা দেখেন। হু ইজ কলিং মি? আরে হু হোম ভয় পাওয়ার কিছু নাই, হু হোম কিচ্ছু না, মনে করেন হু হোম নাই, এগুলো বাদ। এটা থাকলো কি? ইজ কলিং। আপনি ইজ কলিং এর উপর কাজ করেন। ইজ কলিং কোন টেন্স মনে আছে তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে ইজ কলিং এর জায়গায় কি খুঁজবো? এম ইজ আর বিং প্লাস ভি থ্রি, কিন্তু মাঝখানে কি ঢুকবে? সাবজেক্ট, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনারাই বলেন কি আনসার, দ্রুত বলেন কি আনসার। কোশ্চেন নাম্বার 4, ভুল উত্তর করবেন না, বুঝে আনসার করবেন। ইজ কলিং, তাহলে এম ইজ আর খুঁজবো আমরা, এম ইজ আরের সাথে বিং প্লাস ভি থ্রি খুঁজবো, কিন্তু মাঝখানে সাবজেক্ট লাগবে। এই কেসটা এখানে ঘটছে, এই যে এইটা এম কল্ড হবে না, কারণ এটা তো বিং কল্ড, বিং আছে, বিং লাগবে, বিং প্লাস ভি থ্রি লাগবে, এটাও হবে না। আরে বিং প্লাস ভি থ্রি তো অন্য দিক থেকে একটাই আছে, ওই যে আমরা আগে যেটা শিখছি না, ওইটাই রুলস ওয়ার, মানে প্রথম দিকের নিয়ম আর কি। কি ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন তো সবাই? তামিদ শেহা, মাজহারুল ইসলাম, প্রত্যেকটা ক্লাসে কিন্তু চমক নিয়ে আসি আপনাদের জন্য। তাহলে হু হোম নিয়ে আর কখনো জীবনে চিন্তা করবেন না, হু হোম কিছুই না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটাই জাস্ট খালি প্রশ্নবোধক হয়ে যায়। অনেক প্রশ্ন আসছে হু হোম থেকে, অনেক অনেক, হ্যাঁ অনেক প্রশ্ন আসছে। এইটা 13 নম্বরটা পড়ে হু হোমের নিয়ম শেষ করছি। হুয়ের নিয়ম, হুমের নিয়ম। বলেন 13 নম্বর, হু উইল হেল্প ইউ, কোনটা আনসার হবে? হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, আনসার কোনটা?
হু উইল হেল্প ইউ, একদম আবার সেই স্টাইলে। উইল হেল্প আসল জায়গা কোনটা? উইল হেল্প। এই যে স্টেপ 1 এর জায়গা কোনটা? ভার্বের জায়গা কোনটা? উইল হেল্প। তো উইল হেল্প যদি ভার্বের বা স্টেপ 1 এর জায়গা হয়, তো প্যাসিভে কি খুঁজবেন? উইল, মাঝখানে সাবজেক্ট ঢুকবে, তারপরে বি প্লাস ভি থ্রি। সো বি প্লাস ভি থ্রি দিয়ে কয় জায়গায় আছে? এই যে উইলের পরে বি লাগবে নাকি সাবজেক্টের পরে বি লাগবে? সাবজেক্টের পরে বি লাগবে। বি হেল্প, বি হেল্প, বি হেল্প, এদিকে উইল, এদিকে উড আসছে, করতে উড তো আমার লাগবে না। আবার এটা সরাসরি উইল বি আছে, সরাসরি তো লাগবেই না আমার। মাঝখানে সাবজেক্ট ঢুকছে এক জায়গাতে, সেটাই নাম্বার। কি গবেষণা করেই কিন্তু আনসার হয়ে যায়, গবেষণা করলে আনসার হয়। এখানে স্ট্রাকচার প্লাস বি এইসব মনে রাখার কোনো প্রয়োজনই নেই। স্লাইমান, ওকে, বেল্লাল, অনেকে আনসার করেছেন। তো এই ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের হু হোমের নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 10 সেকেন্ড টাইম মাথার মধ্যে প্রবেশ করেন, কি বললাম সেগুলো একটু মনে করেন। আচ্ছা, হুমের নিয়ম থেকে আপনাদের প্রশ্ন আসবে না, মানে হুম থেকে অ্যাক্টিভ হলে কি হয় তারপর আমি একটু বলে দিই, যেহেতু হু হুম একসাথে আসছে। সো হুমের বেলায় যখন প্রশ্নটা হু দ্বারা হবে, তখন কিন্তু আমাদের ওইটার থেকে একটু চেঞ্জ হয়ে আসবে আর কি। ওকে, তাহলে এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই, এটা আপনারা বই দেখে নিন, বই দেখলে আরও হয়তো যা বাকি আছে বুঝে নেবেন। সো হু হোম শেষ, আমাদের এখন ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এইটা 2-1 নজরে কথা বলার পরেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ভয়েস চেঞ্জ করব। বলছে গ্রামারে আপনাদের কোনো বেসিক কোর্স আছে? আচ্ছা, নির্মল রয়, হ্যাঁ বেসিক কোর্স আছে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে, দ্রুত যুক্ত হয়ে যান। আমাদের বেসিক কোর্সটা হচ্ছে মাসে 200 টাকা করে কোর্স ফি, মানে হচ্ছে আমাদের মান্থলি পেমেন্ট ওইটা, ঠিক আছে? বেসিক কোর্স হচ্ছে মান্থলি 200 টাকা করে। ওই কোর্সটা 10 তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারির, চাইলে এখন থেকে যুক্ত হয়ে থাকেন। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো আমরা এখন। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের অ্যাসার্টিভ শেষ হলো, ইন্টারোগেটিভ শেষ হলো, এখন ইম্পারেটিভ আসেন। ইম্পারেটিভ সেন্টেন্সের জাস্ট এই কয়টা রুলস পড়লে আপনার জন্য কাভার। 1 পৃষ্ঠার মধ্যে গোটা ইম্পারেটিভ শেষ। দেখেন, ভালো করে দেখেন, তাড়াতাড়ি এইটা আপনারা পড়ে নেন, এইটা পড়ে নেন, এইটা পড়ে নেন। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। যারা বলছেন যে কিভাবে যুক্ত হবেন বেসিক কোর্সে, তারা তো অবশ্যই মেসেঞ্জার বা ফেসবুক হোয়াটসঅ্যাপে নক দেন, ওখানে আমরা নিয়ে নিব। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স হলো লেট বা মেইন ভার্ব দ্বারা শুরু হলে লেট ডট ডট বি প্লাস ভি থ্রি খুঁজবেন। ডু নট প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হলে লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি খুঁজবেন। নেভার প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হলে লেট নট ডট ডট এভার প্লাস বি প্লাস ভি থ্রি খুঁজবেন। অ্যাক্টিভে প্লিজ অথবা কাইন্ডলি প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হলে আপনারা খুঁজবেন ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান। তার মানে ইম্পারেটিভ প্রথমটা, ইম্পারেটিভের প্যাসিভ, অ্যাক্টিভের প্যাসিভ, অ্যাক্টিভের প্যাসিভ, অ্যাক্টিভের প্যাসিভ, এবার আপনারা দেখে নেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নেন। আমি আবার বলে যাচ্ছি, অ্যাক্টিভে যদি লেট অথবা মেইন ভার্ব দ্বারা শুরু হয়, যে কোনো মেইন ভার্ব বা লেট দ্বারা শুরু হলে লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, মানে লেট দ্বারা শুরু হলেও লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, ডট ডট মানে হলো এইখানে থাকবে সাবজেক্ট, এখানে কি আসবে বলেন? সাবজেক্ট আসবে। আচ্ছা, ডু নট প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু, এটা শুধু মেইন ভার্ব দিয়ে শুরু, আর এটা হলো ডু নট প্লাস মেইন ভার্ব, মানে নেগেটিভ দিয়ে শুরু হলে, তাহলে আনসার করবো লেট নট ডট 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 বলতে এখানে সাবজেক্ট থাকবে, তারপরে বি প্লাস ভি থ্রি। তাহলে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সেও যদি প্যাসিভ ভয়েস করি, সেই ক্ষেত্রে মাঝখানে বি আসে, ভি থ্রি করার আগে মাঝখানে কি আসে? বি আসে। নেভার দ্বারা শুরু হলে কি হবে? মেইন ভার্বের পরে লেট নট ডট ডট এভার প্লাস বি প্লাস ভি থ্রি, প্লিজ কাইন্ডলি প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান। মূলত কিন্তু সবগুলোই মেইন ভার্ব, দেখেন এখানেও মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব, তাহলে কিছু আছে সরাসরি মেইন ভার্ব, আর এখানে যাচ্ছে ডু নট দ্বারা, ডু নট প্লাস মেইন ভার্ব, নেভার প্লাস মেইন ভার্ব, প্লিজ কাইন্ডলি প্লাস মেইন ভার্ব, তাই না? তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে কি দিয়ে? মেইন ভার্ব দিয়ে। সো মেইন ভার্ব দিয়ে থাকলে আমরা এগুলো সব এইভাবে করতে পারি। স্যার নেভার রেখে করা যায় না? নেভার রেখে করা যায়, কিন্তু সেই আমরা ওই ধরনের কোনো এমসিকিউ পাই না, ওই জন্য ওই জায়গাতে যাই না। ওকে, এবার সলভ করেন, আমাদের ক্লাস দ্রুত শেষ হবে।
পে দ্য বিল টুডে, পে দ্য বিল টুডে। দেখেন এই যে পে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে না, মেইন ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স। তো মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমরা বলছি কি লেট ডট ডট বি প্লাস ভি থ্রি খুঁজেন। ডট ডট মানে মাঝখানে কিছু একটা থাকবে সাবজেক্ট। তো শুরু হবে কি দিয়ে, মেইন ভার্ব দিয়ে যদি অ্যাক্টিভ থাকে, প্যাসিভে কি করবেন লেট দিয়ে। তো বলেন তো লেট দিয়ে কয়টা সেন্টেন্স আছে, আর একটাই আছে, সো এটাই অ্যান্সার। এর তার সহজ কি, বলার কিছু নাই, পারবেন। পরেরটা আসেন, আনসার বি নাম্বার। এটা বলেন গিভ মি, গিভ দ্য অর্ডার, গিভ দ্য অর্ডার, গিভ দ্য অর্ডার বলেন। 2 নম্বর প্রশ্নটা বলেন, কোশ্চেন নাম্বার 2 বলছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স গিভ দ্য অর্ডার। সো গিভ দ্য অর্ডার, এটা আনসার কি হবে? এখানে দেখেন এই যে গিভ আছে না, গিভ ভি1 দিয়ে শুরু হয়েছে মানে মেইন ভার্ব। তাহলে লেট ডট ডট বি প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, আরে একটাই আছে। লেট ডট ডট মানে হলে এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, আর বি প্লাস ভি থ্রি আছে, সে একটাই আছে, সি নাম্বার আনসার। অল্প কয়েকটা কথা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে এত ভালো করে বোঝাচ্ছি, এরপরেও আপনাদেরকে আর কোন কোর্স লাগবে বলেন? জীবনে গ্রামার আর কোনো কোর্সই লাগে না, কোর্সই লাগে না, এগুলো থাকলেই এনাফ। এরপর আসেন 3 নাম্বার প্রশ্ন। এইটা দেখেন 23তম বিসিএস আসছে, এটা একটু দেখেন, যেহেতু বিসিএস এর প্রশ্ন পড়াই দিই, কাজে লাগবে, পরীক্ষার হলে মনে পড়বে আমার কথা। বলছে ওপেন দ্য উইন্ডো, এই যে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে না, তো মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি খুঁজবো? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি। সো লেট ডট ডট বি প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, লেট আছে লেট আছে, ঠিক আছে, এইগুলোর মধ্যে আনসার হবে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। সো দুইটা আছে, এখন দুইটার মধ্যে আসলে কি আনসার বলেন তো? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি। এই সেন্টেন্সে বাই ইউ বসানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে বাই বা ইউ সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেহেতু এখানে অবজেক্টে বাই ইউ এর কোনো প্রয়োজন নাই। আনসার হচ্ছে বি নাম্বার, আনসার বি, আনসার বি। যেহেতু মূল সেন্টেন্সে বাই ইউ নাই, এই জন্য এখানে অবজেক্টে বাই ইউ ব্যবহারের কোনো প্রয়োজন নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেটা অ্যাক্টিভ সেন্টেন্সই হোক আর প্যাসিভ সেন্টেন্সই হোক। এইগুলো পারবেন, এখানে আর তেমন কিছু বলার নাই। এটা একটু ব্যতিক্রম পড়েন, ব্যতিক্রম না তবে পারবেন আর কি। টেক কেয়ার অফ, এটা পুরোটাই ভার্ব, জাস্ট এইটুকু বোঝানোর জন্য বলছি। টেক কেয়ার অফ, এই পুরোটাই ভার্ব। টেক কেয়ার অফ এক জায়গাতেই থাকবে, এটা হলো ফ্রেজাল ভার্ব। যদি কোথাও এরকম ফ্রেজাল ভার্ব থাকে, তাহলে ফ্রেজাল ভার্বটা এক জায়গাতেই থেকে যায়। তাহলে লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, টেকের জায়গায় জাস্ট টেকেন হয়ে যাবে। লেট দিয়ে শুরু হয়েছে এই দুইটা তিনটা, ঠিক আছে, লেট ডট ডট লাগবে, এখানে আস আসার কোনো যুক্তি নাই, আস আসবে কী করতে? এই দুইটার মধ্যে আনসার লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, একটা হলো ইয়োর হেলথ, একটা দ্য হেলথ। বি প্লাস ভি থ্রি, বি টেকেন কেয়ার অফ, বি টেকেন কেয়ার অফ, এই এ বি এর মধ্যে আনসার। অবজেক্ট কি ইয়োর হেলথ ছিল না, তাহলে ইয়োর হেলথ লাগবে আনসার, লেট ইয়োর হেলথ, অবজেক্টটা সাবজেক্ট হবে, লেট ইয়োর হেলথ, বি নাম্বার, বি নাম্বার আনসার হচ্ছে লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। টেক কেয়ার অফ থেকে প্যাসিভ ভয়েসে হয়েছে টেকেন কেয়ার অফ। এইগুলো নিয়ে আর কথা বলবো না, ডু নট দিয়ে একটা সলভ করেন, সরি এটা ডু অ্যাওয়ে না, ডু নট দিয়ে, ডু নট, লেট নট, ডু অ্যাওয়ে, এইটা করেন 13 নম্বরটা। ডু নট ক্লোজ দ্য ডোর, নেগেটিভ দিয়ে একটা করেন, ডু নট ক্লোজ দ্য ডোর, নেগেটিভ দিয়ে করেন। ডোন্ট ক্লোজ দ্য ডোর, ওই যে ডু নট থাকলে আর কিছু জাস্ট খালি লেট নট বসবে, মনে আছে ওই যে প্রথম যে স্ট্রাকচারটা দিলাম, ডো নট থাকলে লেট নট, ডট ডট বি প্লাস ভি থ্রি, সোজা কথা, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, বি লাগে কেন? আমরা বলছি ইম্পারেটিভের প্যাসিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? বি প্লাস ভি থ্রি। আর এইখানে যেহেতু ডু নট আছে, জাস্ট সামনে লেট নট ইউজ করব। তো লেট নট, লেট নট, লেট নট, সবগুলোই লেট নট আছে, ভালো কথা। লেট নট ডট ডট, ডট ডট মানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি একটাই আছে, বি নাম্বার আনসার, 13 বি। বাহ, আপনারা দেখে আমার আগে উত্তর করেন। জাহাজ, জ্ঞানের জাহাজ, বুদ্ধির কৌটা, চলেন আমরা আরেকটু অগ্রসর হই, দ্রুত শেষ করে দেব। 15 নম্বরটা বলেন, ডু নট হেট দ্য পুর, ডু নট হেট দ্য পুর। ডু নট আছে, তার মানে আমরা কি বলছি? ডু নট থাকলে কি দিয়ে শুরু করবেন? লেট নট দিয়ে শুরু করেন। সো লেট নট আছে কয়টাতে? আরে একটাতেই আছে, ধরু এত চিন্তার কি আছে, ওটাই আনসার। ডু নট থাকলে লেট নট হয়, আর লেট নট একটাতেই আছে, একটাতেই আছে। ডু নট থাকলে লেট নট দিয়ে করতে হয়, ডু নট থাকলে লেট নট দিয়ে। আরে অপশনে ওরকম উত্তর একটা দুইটাই পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। ও এটাও আপনারা পারবেন, সমস্যা নাই। এটা 22 নাম্বারটা তো পারবেন, এগুলো সহজ।
সহজ সহজ, এটা পড়েন 23 নাম্বারটা পড়েন। বলছে নেভার ক্যাচ দ্য জাটকা। এই যে নেভার দ্বারা শুরু হয়েছে না ইম্পারেটিভ সেন্টেন্স, ক্যাচ হলো মূল ভার্ব, তাহলে নেভার দিয়ে শুরু হয়েছে, সো আনসার করেন নেভার ক্যাচ দ্য জাটকা। নেভার, নেভার। ওই যে কি আনসার বলেন তো 2 নাম্বারটা, লেট নট দিয়ে, নেভার দিয়ে শুরু হলে লেট নট ডট ডট এভার লাগে, লেট নট ডট ডট এভার, সো লেট নট ডট ডট এভার প্লাস ভি থ্রি যে একটাই আছে, আর এইটাই আনসার, এটাই আনসার বি নাম্বার, লেট নট ডট ডট এভার প্লাস ভি থ্রি, এভার প্লাস ভি থ্রি, আনসার বি। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলেন না। আলিম স্যার আপনাদেরকে কেমন পড়ায়, এক্সপার্ট আলিম স্যার কেমন পড়ায়, এক্সপার্ট ইংলিশ বইটা কেমন, এই বিষয়ে কখনো মিথ্যা বলেন না। আপনারা 1500 স্টুডেন্ট আছেন আমাদের এই ব্যাচে, তো 1500 স্টুডেন্ট সারা দেশব্যাপী কিন্তু জাস্ট ফেসবুকে একটা করে পোস্ট দেন এই বইটা সম্পর্কে, যে এক্সপার্ট ইংলিশ বই পড়ি, আলিম স্যারের কাছে কোর্স করি, এক্সপার্ট আলিম স্যার ভালো পড়ায়, একটা করে পোস্ট দেন, 1500 ফেসবুক আইডি, একটা করে পোস্ট করলে বলেন মানুষ জানতে পারবে না? আমার দ্বারা উপকার হচ্ছে, আপনার দ্বারা উপকার হলে আপনিও এর সদকা পাবেন, ইনশাল্লাহ পাবেন, সদকা পাবেন। তাহলে এইটা হলো কি সেই বই, এক্সপার্ট ইংলিশ বই। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটা বইয়ের ছবি দিয়ে দেবো এবং রিকোয়েস্ট করবো আপনারা এই বইটা নতুন আপডেট আসতেছে প্রত্যেকের ফেসবুকে বা নিজের সাথে যে সমস্ত গ্রুপগুলোতে আছেন ছবিটা দিয়ে বলবেন এই বইটা সবাই সংগ্রহ করুন। কি পারবেন তো নাকি? একটু কথা দেন, কে কে কথা দিলেন বলেন, যান কথা দিলেন কে কে, একটু কমেন্টস করে জানান, কমেন্টস করে জানান। আপনারা আপনাদের ফেসবুক পেজে বা গ্রুপে বা যে যেখানে আছেন অন্তত 5 জন মানুষকে হলেও জানাবেন, 1500 জন মানুষ, যে এই বইটা ভালো, এই বইটা আপনি দেখেছেন। আর আপনাদেরকে যে শিটগুলো দিচ্ছি সেই শিটগুলো কিন্তু এই বই থেকে কাট করে দেওয়া, অর্থাৎ নিবন্ধনের শিটগুলো এই বই থেকে সংক্ষেপ করে এনে দেওয়া। সেম জিনিস আছে কিন্তু এই বইতে বেশি আছে সকল বইয়ের জন্য। কি কে কে আছেন বলেন? ইনশাল্লাহ, মোরতাজ, শাকিলা, ইনশাল্লাহ, রাসেল, লাকি প্রমিস দিছেন, থ্যাংক ইউ। হ্যাঁ একটু প্রমিস করে যান, দেখি কাদের কাদের প্রমিস হয়, আমি পড়তে থাকি, দাঁড়ান। এত ভালো ভালো প্রশংসা করেন, এবার আপনাদেরটা দেখি। বেল্লাল হোসেন, আজকে আমি কাভার ফটোটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, দেখি কে কে পোস্ট করেন। পোস্ট করে আমাকে ট্যাগ করবেন, পোস্ট করে করে আমাকে ট্যাগ করবেন, আমার আইডি ট্যাগ করবেন। নজরুল ইসলাম, আমি দেখতেছি কে কে, দাঁড়ান। নেভার টেল এ লাই, এটা আনসার করছেন তো? আচ্ছা এটা আনসার করছি। আচ্ছা দেখি আপনারা লিখে দেন, আমি দেখতেছি কে কে আছেন আমার সাথে। আশিক ইকবাল আছেন, ফয়জুল্লাহ ইনশাল্লাহ বলছেন। ট্যাগ করবেন, আমাকে ট্যাগ করবেন, আপনারা ট্যাগ করবেন। গফুর চৌধুরী ট্যাগ করবেন, ঠিক আছে। রিশাদ ইনশাল্লাহ। শীট কোথায় পাবো? শীট তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, নো প্রবলেম। রাকিবুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জামাল হুসাইন, ঠিক আছে। হ্যাঁ তাহলে ধরে নিলাম আরও যারা বাকি আছেন ইনশাল্লাহ সবাই লিখে যাবেন, আজকে দেখব। এরপর 28 নম্বর প্রশ্নটা দেখেন তো, বলছি প্লিজ এন্টার দ্য হাউস। প্লিজ দিয়ে শুরু হয়েছে তাই না? প্রমিস দিচ্ছেন, অনেকেই প্রমিস দিচ্ছেন, বাহ সুন্দর, ভালো লাগলো। প্লিজ দিয়ে যদি শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা কি হয়? ইউ আর রিকোয়েস্টেড টু। এখানে আনসার ইউ আর রিকোয়েস্টেড টু, আনসার একটাই আছে, ওটাই আনসার। হাবিব ভোলাহাট থেকে ইনশাল্লাহ বলছেন, ঠিক আছে আজকে দিব। দেখি সবাই কার কার ফেসবুকে দিয়ে আমাকে ট্যাগ মারবেন। ট্যাগ করতে না পারলে সমস্যা নাই, নিজে নিজে পোস্ট করেন, বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করেন, নিজের আইডিতে পোস্ট করেন, 10 জন ফ্রেন্ডসকে পোস্ট করেন, বিভিন্ন জায়গাতে আপনারা পড়াশোনা করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এক্সাম দেন, সেখানে বলেন। ওকে ঠিক আছে, এই ছিল মোটামুটি আপনাদের সাথে আমার ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত ভয়েস। আর তেমন নাই, সেখানে পাবেন, ঠিক আছে। বলেন ওনাদেরকে, বলেন ওনারা যেখান থেকে খুশি এনে দিবে, আপনারা বললেই তো হয়। আমার এক্সপার্ট ইংলিশ